জার্মানির ছোট্ট একটা শহরে বেড়ে ওঠা নওশাদ বাড়ির আদরের দুলালি একমাত্র কন্যা অধরা নওশাদ বাড়ির, যে বাল্যকাল থেকে খুব সাধারণ জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত ছিল। নর্মাল জীবন ছিল, বাবা মায়ের ভালোবাসা আর নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে বুকে ধারণ করে রাজকন্যার ন্যায় সুখের সমুদ্রে ভেলা ভাসিয়েছিল। অথচ সময়ের ব্যবধানে সেই ছোট্ট মেয়েটা আজ সুলতান পরিবারের বউ। সুলতান জুবায়ের ফারুকীর অর্ধাঙ্গী আর সুলতানা কোহিনূর ফারুকীর মাতা। সেই সাধারণ মেয়েটা এখন আর সাধারণ নেই। অজান্তেই পিতামাতার স্নেহের আঁচল মাথার উপর থেকে সরে গিয়েছিল, আর বুঝতে শিখেছিল স্বামী শ্বশুরবাড়ি ওর একমাত্র আপনার স্থান। কিন্তু নিয়তির অমোঘ দোষে মেয়েটা ক্রমান্বয়ে জানতে পারল, দীর্ঘ একটা বছর যাবৎ যার সঙ্গে ও সংসার গড়েছে সে মোটেও ওর নিজের না। লোকটার স্বার্থের জন্য ওকে ঠকিয়ে বিয়ে করেছে। লোকটা অন্য নারীতে আসক্ত। নারীরা যতই কোমল হৃদয়ের হোক, নিজের স্বামীর ভাগ দিতে সে নারাজ। তবুও অধরা সেটা মেনে নিয়েছিল, শুধুমাত্র সুলতান পরিবারের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে। শাশুড়ির হঠাৎ মৃত্যুর সঙ্গে ওর উপরে করা স্বামীর নির্যাতন, সব মিলিয়ে ভেঙে পড়া অধরা নামের মেয়েটা নিজেকে স্বাভাবিক রাখে। নিজে আর নিজের সন্তানকে বাঁচাতে উপায় খুঁজতে থাকে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিছুদিনের মধ্যে স্বামীকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে এনে ভালোবাসার সমুদ্রে অবগাহন করে নিয়েছিল। তবুও বিপদ যেন পিছু ছাড়ে না। ক্রমাগত কালো জাদুর প্রভাব আর কাছের মানুষদের খারাপ রূপ ওদের সামনে আসতে শুরু করে। মেয়ার স্ত্রীর জীবন বাঁচাতে জুবায়ের নিজে কঠিন বিপদের সম্মুখে পড়তেও পিছপা হয়নি। সকলের অগোচরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল স্ত্রী আর মেয়েকে। অতৃপ্ত ভালোবাসাকে পদদলিত করে অধরা অচেনা পরিবেশে পাড়ি দিয়েছিল। এর মধ্যে হাজারো রহস্যদেরকে ঘিরে রেখেছিল। অর্ধমানব যারা সুলতান পরিবারের সঙ্গে কিভাবে জড়িয়ে গিয়েছিল, এরা কারা, এদের পরিচয় কি অধরা কিছুই তখন জানত না। অভিশপ্ত সুলতান পরিবারের মেয়েরা এই অর্ধমানবদের সঙ্গীরূপে গ্রহণ করে জীবন্ত নরক ভোগ করেছিল। অধরা চেয়েছিল এসবের সমাপ্তি ঘটুক। তার জন্য প্রয়োজন ছিল কোহিনূরের, যার হাত ধরে সুলতান পরিবার চিরমুক্তি পেতে চলেছে। শুভ্র শক্তির প্রকাশ ঘটে কালো শক্তি বিলীন হয়ে যাবে কালের গর্ভে। কথাগুলো জামশেদ এতক্ষণ মীরাকে বলছিল। মেয়েটা গভীর মনোযোগ দিয়ে সবটা শুনে বলল, অধরার ভীষণ সাহস, তাই না? যেটুকু ভালো হচ্ছে সবটা ওর জন্য। পৃথিবীতে বিশ্বাস এখনো বেঁচে আছে। আল্লাহ সহায় ছিল, নয়তো জুবায়ের কিভাবে ভালো পথে চলে আসলো। কালো শক্তির থেকে মুক্তি পাওয়া যেখানে কঠিন। জামশেদ মীরার কথা শুনে হাসল। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলল, কয়েকদিনের মধ্যেই অধরা বুঝতে পেরেছিল জুবায়ের খারাপ না, ওকে বশে রাখা হচ্ছে। মেয়েটা চালাকি করে জুবায়েরের খাবার পরিবর্তন করে দিতে শুরু করে। এখনো পর্যন্ত জুবায়ের বা কোহিনূর ও রান্না ছাড়া খায় না। মীরা মলিন হেসে জামশেদের দিকে মুখ ফিরিয়ে বলল, কতগুলো দিন আমাদের জীবন থেকে নষ্ট হলো। এসবের পেছনে কে আছে, ওদের আসল উদ্দেশ্য কি, সেটা জানতে পেরেছেন? একটা বিষয় খেয়াল করেছেন, দাদুর বয়স কেমন স্থির হয়ে আছে, আগেও যেমন ছিল এখনও তেমন। সন্দেহ হয় না? জামশেদ মীরার কথায় উত্তর করল না। ওকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে ভাবো। এতগুলো বছরে জমিয়ে রাখা পাহাড় সমান ভালোবাসাকে তুমি কিভাবে গ্রহণ করবে, আর আমাকে ফিরিয়ে দেবে ভেবেছ একটাবার? মীরা লজ্জা পেল জামশেদের কথা শুনে। মনের মধ্যে থাকা প্রশ্ন আর কৌতূহল মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে একরাশ লজ্জা এসে হানা দিল মীরার সর্বাঙ্গে। জামশেদ হাসল। মেয়েটাকে চিন্তিত দেখতে ওর ভালো লাগে না। তাছাড়া ভালোবাসা ছাড়া একটা মুহূর্ত কাটানো মানে ভয়াবহ রকমের ক্ষতি করা। মীরাকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। যতটুকু সময় বাঁচবে মেয়েটাকেও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে বাঁচা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে,
বৃষ্টির পরিমাণ কমে এসেছে। পাথর বেলালকে নিয়ে গাড়িতে চেপে বসেছে। ছেলেটার কোনো জ্ঞান নেই। পাথর চোখ বন্ধ করে নিজের শক্তি প্রয়োগ করে ছেলেটার শরীর থেকে আঘাতের চিহ্ন মিলিয়ে দিয়েছে। পাথর চাইছে না ওর জ্ঞান ফিরে আসুক। নানা রকম প্রশ্ন করবে, সেটা শুনতে ওর মোটেও ভালো লাগবে না। নিজের প্রিয়তমার হাতে প্রিয় একজন মানুষের হত্যার চেষ্টা হয়েছে মানতেও নারাজ। এত লোকজন রেখে মেয়েটা বেলালকে কেন টার্গেট করেছে, বিষয়টা রহস্যজনক। পাথর বেলালকে নিয়ে ওর ফ্ল্যাটে রেখে আসলো। ওখানে ওর বয়সী একজন ছেলে আছে যার সঙ্গেও ফ্ল্যাট শেয়ার করে থাকে। সব কাজ শেষ করে বাড়িতে ফিরতে ওর আরও খানিকটা সময় লেগে গেল। অর্ধভেজা অবস্থায় বাড়িতে পৌঁছে রুমে ঢুকতেই তফসিলের সঙ্গে ওর দেখা হয়ে গেল। পাথর ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কিছু বলার আছে? তফসিল কিছু একটা ভেবে বলল, কোহিনূর বাড়িতে নেই। মেয়েটা ফিরছে না দেখে চিন্তা হচ্ছে। তোমার নাম্বার বন্ধ ছিল তাই বলতে পারিনি। একটু দেখবে? ও সেই বিকেলে বেরিয়েছে। আন্টি খুব চিন্তা করছিল। পাথর থমকে গেল। চোখ বন্ধ করে বেলালের উপরে হওয়া অ্যাটাকের কথা ভেবে হাতের মুঠো শক্ত করে উত্তর দিল, যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। একা থাকতে চাই, আশা করি এইটুকু সুযোগ আমি পাব। তাছাড়া আমার কক্ষে বাইরের নারীদের প্রবেশ নিষেধ। তফসিল থতমত খেয়ে বেরিয়ে আসলো। কোহিনূর ওর প্রতিদ্বন্দ্বী, তবুও আজ ওর জন্য চিন্তা করছে দেখে পাথর কিছু একটা ভেবে ফ্রেশ হয়ে আসলো। খোলা জানালা দিয়ে শীতল বাতাস এসে সাদা রঙের পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে। পাথর সেদিকে তাকিয়ে হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে নিজের ভার ছেড়ে দিল বাতাসে। বারবার কোহিনূরের চেহারা ওর চোখে ভেসে উঠছে। মুহূর্তে রাগে ওর কপালের রগ খাড়া হয়ে উঠল। পাথর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষমেশ রক্ষা পেল না। ক্রমাগত চেহারা পরিবর্তন ঘটছে। শরীরের হাড্ডিগুলো কটমট করে যন্ত্রণা করে উঠল। চামড়া ভেদ করে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। শরীরের পশম বৃদ্ধি পাচ্ছে। পিঠের মেরুদণ্ডের হাড় ভেদ করে পালক গড়িয়ে উঠল ক্রমশ। সেটা লম্বা আকার ধারণ করল। শরীরের একটা অংশ হিংস্র পশুর মতো আর মাথা সমেত হাত দুখানা মানুষের আকৃতি নিয়েছে। দেখতে বড়ই অদ্ভুত সেই আকৃতি। পাথর বাতাসের সঙ্গে তাল মিলিয়ে উঠতে শুরু করল। মন মস্তিষ্কের একটা অংশ জুড়ে শুধু শূন্যতা। বাকিটুকু কোহিনূর আর খান পরিবারের সঙ্গে শত্রুতার সম্পর্ক বাসা বেঁধেছে। প্রতিশোধের নেশায় চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে চেপে আছে শুধু খুনের নেশা। নারী পুরুষ সেখানে অর্থহীন। সমুদ্রের তীরে এসে ও থমকে গেল। দূরে কোহিনূর দাঁড়িয়ে আছে, সঙ্গে সাইদ নামের ছেলেটা। পাথররূপী অর্ধমানব সোজা গিয়ে কোহিনূরের সামনে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে হুঙ্কার ছাড়ল। কোহিনূর বাঁকা হেসে সাইদকে ইশারা করল দূরে সরে যেতে। ছেলেটা তাই করল। কোহিনূর এবার মুখ খুলল। নারীলোলুপ হিংস্র অর্ধমানব, আপনাকে আমার জীবনে স্বাগতম। এভাবেই আসবেন, তাতে সম্মুখ যুদ্ধে আমি মনোবল পাব। ভোল বদলে গেলে আপনার ধারালো দৃষ্টিতে আমি আহত হয়ে যাই। আপনার সঙ্গে আমার তুলনা করতে কষ্ট হয়। এভাবে আসলে আর হবে না। কোহিনূরের বলা শব্দগুলো সমুদ্রপৃষ্ঠে প্রতিধ্বনি হয়ে ঘুরতে লাগল। পাথরের শরীর আবারও কেমন পরিবর্তন হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই ও আবারও নিজের রূপে ফিরে এসে চোখ বন্ধ করল। শরীর দুর্বল লাগছে। শক্তিটা নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না। যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে। তার আগে কোহিনূরের সামনে দাঁড়ানো আবশ্যক। পাথর কথাগুলো ভেবে কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিয়ে বলল, বাড়িতে চলো। তোমার খামখেয়ালি আমি সহ্য করব না। বেলালকে আহত করে কি ভেবেছিলে? নিজের রাগ মিটিয়ে আমাকে একা করে দেবে? কখনো পারবে না। আমি ঢাল হয়ে রক্ষা করব। আর কিছুক্ষণ আগের বলা কথাগুলো ফিরিয়ে নাও। পাথর কখনো নারীলোলুপ ছিল না, আর না এখন আছে, কখনো হবেও না। তোমার সঙ্গে আমার যুদ্ধ, সেটা কক্ষের বাইরে আসতে আমি দেব না। স্বামী স্ত্রীর বিষয়টা অন্দরেই শোভনীয়। তাছাড়া শত্রুতা হয় পরের লোকের সঙ্গে, স্বামী স্ত্রীর মধ্যে না।
আমি ইচ্ছে করলে এই মুহূর্ত থেকে তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতেই পারি। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে আপনার থেকে আপন করতে জানি, কিন্তু করব না। আমি ভালোবাসা চাই, ঘৃণা চাই না। এবার থেকে কিছু বলতে চাইলে বুঝে শুনে বলবে। পাথর একদমই কথাগুলো বলে থামল। মেজাজ চরম থেকে চরম খারাপ হচ্ছে। বহু কষ্টে রাগ নিয়ন্ত্রণ করেছে। ভেবেছিল কখনো আর পশুর রূপে নিজেকে প্রকাশ করবে না, কিন্তু কথা রাখতে পারিনি। তাছাড়া কোহিনূরের বলা প্রতিটা কথা ওকে আঘাত করেছে। যে মেয়েটা নিজে জঘন্য কাজের সঙ্গে জড়িত, সে কিভাবে ওকে দোষারোপ করতে পারে? অবান্তর বিষয়। ওকে ভাবতে দেখে কোহিনূর শব্দ করে হেসে উঠে বলল, কোহিনূর না চাইলে কিচ্ছু হয় না। যা ইচ্ছে চেষ্টা করতে পারেন, শুধুমাত্র নূরের চুল ছুঁয়ে দেখান। যাই হোক, অযথা লেকচার দিলেন। সুলতানা কোহিনূর ফারুকীকে চিনতে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার প্রতিটা নখ একটা করে ধারালো খঞ্জর। মেরে বালি চাপা দিতে দুইবার ভাবব না। এখানে কেন এসেছেন? পাথর রাগে ফুলতে ফুলতে উত্তর দিল, বোঝাপড়া করতে। কেন মারলে বেলালকে? কোহিনূর হাসল। সমুদ্রের দিকে মুখ ফিরিয়ে নিয়ে উত্তর দিল, বলবো না। আপনি খুঁজে বের করুন। নিশ্চয়ই কারণ আছে। এবার কার পালা আসছে ভাবুন। কিভাবে বাঁচাবেন তাকে? কোহিনূরের কথা শুনে পাথর হতভম্ব হয়ে গেল। মেয়েটা উন্মাদ হয়ে গেছে। কিভাবে এসব করছে? ওকে এসব বলে ভয় দেখানো হচ্ছে, নাকি সত্যি সত্যি মেরে দিবে ভেবে ও ভয় পেল? নিজের জন্য না, আশেপাশের প্রিয়জনের জন্য খারাপ লাগছে। পাথর শঙ্কিত হয়ে ফিসফিস আওয়াজ করে বলল, এরকম কিছুই করবে না তুমি। আমিও দেখব কিভাবে তুমি এসব করতে পারো। পাথর ওর হাতের কবজি ধরে টানতে টানতে সামনে এগিয়ে গেল। আপাতত ওকে বাড়িতে নিয়ে জিজ্ঞাসা করা হবে। বেলাল একদম সুস্থ হয়ে উঠেছে। তবে ভালো খবর যে ছেলেটার সেদিনের বিষয়টা একদমই মনে নেই, ভুলে গেছে। পরদিন থেকে একভাবে কাজ করছে। ইতিমধ্যে পাথর কোহিনূরকে চোখে চোখে রাখতে শুরু করেছে। কোথায় কাকে মেরে বসে থাকে বলা যায় না। পাথর অফিস থেকে বাড়িতে ফিরে ও কাউকেই দেখতে পেল না। ছুটে কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বাইরে থেকে কিছুর আওয়াজ শুনেও থমকে গেল। গিয়ে দেখল তফসিল ফ্লোরে পড়ে আছে, ওর শরীরে আঘাতের চিহ্ন। পাথর কিছু না ভেবেই ওকে স্পর্শ করতে চাইল, কিন্তু তফসিল হাত উঁচু করে নিষেধ করল। পাথর বুঝতে পারল নিজের উপরে নিজের রাগ হচ্ছে, কোহিনূরের উপরে ডাবল রাগ হচ্ছে। পাথর ওর দিকে মন্ত্র উচ্চারণ করে বলল, ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও। আগে বলো এসব কিভাবে হলো? তফসিল পেট থেকে খঞ্জরটা বের করে বলল, আমার এই অবস্থার জন্য তোমার অর্ধাঙ্গী দোষী। তোমার প্রাণ বাঁচানোর জন্যই উপহার দিল। ওকে বলে দিও আমার মৃত্যু এত সহজে হবে না। কথাটা বলেও নিজেকে স্বাভাবিক করে নিল। পাথর চটে আছে ভীষণ। কোহিনূরকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। কথাটা ভেবেও চোখ বন্ধ করল। পায়ে শিকল পরা অবস্থায় অচেতন হয়ে বিছানায় পড়ে আছে সুলতান পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা মারিয়া ফারুকী। শুনশান নির্জন বাড়িতে মেয়েটাকে এভাবে ফেলে রাখার মানে কি অধরা বুঝতে পারল না। জুবায়ের যখন বলেছিল বিকেলে ওকে নিয়ে ঘুরতে আসবে, অধরার অপেক্ষা করেনি, চলে এসেছে ওকে দেখতে। কিন্তু এখানে এসে মন একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। চিনচিন যন্ত্রণা ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মারিয়াকে রাখা হয়েছে এটা মূলত একটা ফার্ম হাউস। বাইরে থেকে বিশাল উঁচু করে প্রাচীর আর কড়া সিকিউরিটি দ্বারা বেষ্টিত এই বাড়িটা শহর থেকে একটু দূরেই অবস্থিত। জুবায়ের ওকে নিয়ে চুপচাপ মারিয়ার কক্ষে প্রবেশ করল। মেয়েটার হাতটা টকটকে রক্ত দ্বারা রঞ্জিত। অধরা চমকে উঠে জুবায়েরের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ওর হাতে কি হয়েছে? ওকে এভাবে ফেলে রাখা হয়েছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। জুবায়েরের চোখে মুখে পানি টলমল করছে। হয়তো চোখের পাপড়ি নড়লে এক্ষুনি টুপ করে ঝরে যাবে। তবুও কিছু বলা দরকার ভেবে ভেজা গলায় বলল, ও অসুস্থ, মেন্টালি সিক, তাই দাদু ওকে এখানে রেখেছে। তুমি তো জানো মেয়েটা অন্যদের মতো ছিল না,
আমি আগলে রেখেছিলাম, কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল জানি না। জুবাইরের কথা শুনে অধরা ভ্রু কুঁচকে ফেলল। একজন সুস্থ সবল মানুষ হঠাৎ কিভাবে অসুস্থ হতে পারে? রহস্য আছে নিশ্চয়ই। অধরা জুবাইরের হাতটা টেনে নিয়ে বলল, আমি সবটা জানতে চাই। কি হয়েছে ওর সঙ্গে আপনি সবটা জানেন, তবুও ভনিতা করছেন কেন? এই নির্জন বাড়িতে মারিয়াকে একা ফেলে রাখা হয়েছে, এসবের মানে কি? মাথা খারাপ করবেন না প্লিজ। অধরা উত্তেজিত হয়ে উঠেছে। জুবাইরকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে কক্ষের বাইরে এসে সোফায় গিয়ে বসিয়ে দিল। ওর সামনে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, সবটা বলবো, তার আগে নিজেকে শান্ত করো। ঠান্ডা মাথায় শুনবে আমার কথাগুলো, তারপর বুঝবে। কিছু কথা অবশ্য আমি নিজেই জানি না, তবে যেটুকু জানি সবটা আজই বলবো। ভেবেছিলাম বলবো না, তুমি শুনলে ঝামেলা করবে। বাড়তি কথা না বলে শুরু করুন। আমি সব রকমের কথা শুনতেই প্রস্তুত আছি, কোনো ঝামেলা করব না। জুবাইর চোখ বন্ধ করে শুরু করলো। যেদিন ভোরবেলা তোমাকে গাড়িতে তুলে দিয়েছিলাম মনে আছে সেদিনের কথা? প্রাণাধিক প্রিয় স্ত্রী আর অনাগত সন্তানকে দূরে পাঠিয়ে আমি ভেঙে পড়েছিলাম। মাথাটাও কাজ করছিল না। ভেবেছিলাম কঠিন প্রতিশোধ নেব। যাদের জন্য আমি সব হারিয়েছি তাদেরকে ভালো থাকতে দেব না। সেসব ভেবেই আমি বাড়িতে পা রাখতেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। পেছন থেকে আঘাত করা হয়েছিল। মাথা ফেটে রক্ত বেরিয়ে আমার শরীর ভেসে গিয়েছিল। ভেবেছিলাম এক্ষুনি বুঝি মারা যাব, কিন্তু মৃত্যু কি সহজ ছিল? মরলাম না। ঝাপসা চোখে মারিয়াকে দেখলাম বুনো ফুলের মালা গলায় পরে এলোথেলো পোশাকে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার আত্মা শুকিয়ে গেল। আমার বোন, যাকে আমি সন্তান স্নেহে যত্নে মানুষ করেছি, ওর ঠোঁট কেটে রক্ত ঝরছে। বুঝতে বাকি ছিল না আমার বাকি বোনদের মতো ওকেও শয়তানের নামে উৎসর্গ করা হয়েছে। কখন এমন সর্বনাশ হলো জানতেই পারলাম না। আসলে তোমাকে নিয়ে সেই রাতে এতটাই বিজি ছিলাম যে তাই অন্য কিছু খেয়াল রাখতে পারিনি। মারিয়া ভয়ে চুপসে ছিল। ছলো ছলো চোখে বারবার আমার দিকে হাত বাড়িয়েছিল। আমি ফ্লোরে পড়েছিলাম। রক্তের স্রোত বয়ে চলছিল সুলতান ভিলাতে। মমকে আমার আশেপাশে আসা মানা করে দিয়েছিল। সারা বাড়িতে তখন মানুষের চাইতে শয়তানের আনাগোনা বেশি ছিল। অর্ধমানব আর কালো শক্তির শয়তানেরা মারিয়াকে নিয়ে উৎসবে মেতেছিল। মেয়েটাকে সামনে বসিয়ে কী সব মন্ত্র উচ্চারণ করছিল। আমি যে একটা মানুষ নিচে পড়ে আছি সেদিকে কারো খেয়ালই ছিল না। ওরা ভেবেছিল আমি হয়তো মারা গেছি। রক্তের নেশায় ওরা পাগল ছিল। কয়েকজনের বলি হয় সেদিন। হয়তো সুলতান পরিবারের রক্তের জন্য সেদিন আমি ওদের ভুরিভোজের তালিকায় যুক্ত ছিলাম না। সে যাই হোক, এর মধ্যেই বাড়ির কাজের মেয়ে মানে ঐশ্বর্যের মা আমাকে গোপনে বাইরে নিয়ে আসে। বাইরে এক গার্ডের সাহায্যে আমাকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ 6 মাস আমার কোনো জ্ঞান ছিল না। আমি অচেতন ছিলাম। পরে যখন জ্ঞান ফিরল তখন দেখি সবটা স্বাভাবিক। দাদু আমার মাথার পাশে বসে আছে। জামশেদ, মম, ড্যাড সবাইকে পেলাম। সেদিনের কথা সবাই অস্বীকার করে বলল আমি নাকি সবটা ভুল দেখেছি। তোমাকে গাড়িতে তুলে দিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছি। আমাকে দাদু হাসপাতালে ভর্তি করেছে। কাজের মেয়েটাকে তখন আশেপাশে পেলাম না। ওর থেকে শুনবো কিভাবে বুঝতে পারছিলাম না। যখন পুরোপুরি সুস্থ হয়ে সুলতান ভিলাতে ফিরলাম তখন বাড়িতে মারিয়া ছিল না। দাদু বলল মারিয়া আয়াতকে পছন্দ করে, ওকে বিয়ে করেছে। তাই মেয়েটা পাগল হয়ে গেছে আর আয়াতের মৃত্যু হয়েছে। সুলতান পরিবারের অভিশাপের কথা তো সবাই জানত। তবুও আমার বিশ্বাস হলো না। মেয়েটা আমাকে ছাড়া কিভাবে এমন কাজ করবে মাথায় আসলো না। তাই গোপনে খোঁজ করলাম। একদিন মার্কেটে ঐশ্বর্যের মায়ের সঙ্গে দেখা হলো। আমি ওর পেছনে পেছনে গেলাম। কৌশলে ওর বাড়ির ঠিকানা নিয়ে উপস্থিত হলাম। কি হয়েছিল সেদিন রাতে সবটা তো আমি জানি, কিন্তু প্রমাণ ছিল না। তবে সেদিন ঐশ্বর্যের মা কিছুই বলতে পারল না। আমি সেখানে যেতেই মেয়েটা আমার সামনে গলা থেকে রক্ত উঠে ছটফট করতে করতে মারা গেল। ঐশ্বর্য তখন খুবই ছোট। মারা যাওয়ার আগে মেয়েটা শুধু বলল
আপনার জন্য জীবন দিয়েছি, আফসোস নেই, কিন্তু আমার মেয়েটাকে একটু দেখবেন। সেদিন রাতে যা হয়েছে সবটা সত্যি ছিল, তবে আপনাকে সুলতান পরিবার বাঁচাতে চেয়েছে বলেই আপনার ক্ষতি হয়নি। ওরা আপনাকে চায় আপনার সম্পত্তির জন্য। আর মেয়েটাকে দেখবেন স্যার। মেয়েটা আর কিছু বলতে পারল না। সেদিন রাতে আরও কিছু ঘটেছিল যেটা আমি জানি না। জামশেদ তখন পুরোপুরি বশে ছিল বিধায় ওরও কিছু মনে নেই। আমি রাগ করে ঐশ্বর্যকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। তোমার খোঁজে তখন দাদু হন্য হয়ে উঠেছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করা হয়। আমি তো তোমার ঠিকানা জানতাম না, তাছাড়া জানলেও বলতাম না। দাদু খোঁজ নিয়ে জেনেছিল তুমি বাংলাদেশে আছো। আমাকে না বলেই ওরা বাংলাদেশ চলে যায় আর স্থায়ীভাবে থাকতেও শুরু করে। খবরটা যখন আমি জানতে পারলাম আমিও চলে গিয়েছিলাম। তারপর তো সবটাই জানো। জুবায়ের কথাগুলো বলে মলিন হাসল। কষ্টের দিনগুলো কিভাবে কেটেছে ভাবলেও শরীর ছমছম করে। অধরা ধ্যানমগ্ন কিছু একটা নিয়ে চিন্তা করছে। জুবায়ের ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো এত? আয়াতের বাড়িতে খোঁজ নিয়েছিলেন? জুবায়ের মাথা নাড়িয়ে বলল, না। কিভাবে আন্টির সামনে যেতাম বলো? আমাদের জন্য ওনার একমাত্র ছেলেটা নেই, কিভাবে ক্ষমা করতেন আমাকে? অধরা কিছু একটা ভেবে নিয়ে বলল, আয়াত বেঁচে আছে, ওর সাথে কিছুই হয়নি। মারিয়ার সঙ্গে সেদিন কার বিয়ে হয়েছিল খোঁজ নিন। মেয়েটার সঙ্গে আরও খারাপ কিছু হয়েছে এবং হচ্ছে আমার বিশ্বাস। জুবায়ের ভ্রু কুঁচকে বলল, মারিয়ার জন্য ডাক্তার রাখা হয়েছে, তাছাড়া কি এমন হবে? দাদু কিন্তু আমাদের সঙ্গে খারাপ কিছু করেন না। ড্যাড নিজের মেয়ের সঙ্গে নিশ্চয়ই কোনো অন্যায় হতে দেবেন না। অধরা বিরক্ত হয়ে বলল, এতটা মহান হলে আপনার মাথায় বাড়ি খেতে হতো না। মারিয়ার সঙ্গে আমি কথা বলতে চাই, চলুন দেখা করি। অধরা উত্তরের অপেক্ষা করল না। কিছু একটা হচ্ছে মেয়েটার সঙ্গে। তাছাড়া অভিশাপ যেখানে কেটে গেছে সেখানে কিসের পাগলামি? মেয়েটা নিশ্চয়ই কথা বলতে পারছে। অধরা হন্তদন্ত হয়ে মারিয়ার কক্ষে গিয়ে থমকে গেল, কারণ দাদুর মাথার কাছে বসে আছে। অধরাকে দেখে উনি মুখটা কুঁচকে ফেললেন। হয়তো খুশি হতে পারেননি। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এখানে কেন এসেছো? জুবায়ের কোথায়? অধরা উত্তর দিল না। জুবায়ের এসে হাজির হয়েছে। ওর সোজাসাপটা উত্তর দিল, বোনকে দেখতে এসেছি, ভাবছি ওকে আর এখানে রাখবো না, নিয়ে যাব সঙ্গে করে। জুবায়েরের বলতে দেরি হলো, কিন্তু দাদুর ধমক দিতে দেরি হলো না। হুঙ্কার দিয়ে বললেন, ওকে নিয়ে যাওয়ার ভাবনা মাথা থেকে বাদ দাও। অধরা দাদুভাইকে নিয়ে চলে যাও। কতবার বলেছি মারিয়ার কাছে এসো না। মেয়েটা অসুস্থ, লোকজন দেখলে ভয় পাবে। দাদুর কথা শুনে জুবায়ের ফোড়ন কেটে বলল, কথায় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। দাদু, তোমার অবস্থাও তেমন। মারিয়ার ভালো আমার থেকে তুমি বুঝবে? মজা করছো আমার সঙ্গে? জুবায়ের ঘাটতারা মানুষ, রেগে গেলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলে না। এটা সকলেই ভালো করে জানে। দাদু বিষয়টা বুঝে অধরাকে বলল, ওকে নিয়ে যাও, এখানে আর এসো না। কথা দিচ্ছি মারিয়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অধরা কিছু বলতে চাইল, কিন্তু হলো না। তার আগেই মারিয়া জেগে উঠল। মেয়েটা শব্দ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমরা আমাকে মেরো না। চন্দ্রের উত্তাপে আমি শেষ হয়ে যাচ্ছি। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। মারিয়ার কথা এগোতে পারল না। দাদু অতি যত্ন করে মারিয়ার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে দিলেন। মেয়েটা আবারও চোখ বন্ধ করে স্থির হয়ে গেল। অধরা মারিয়ার বলা কথাগুলো বারবার উচ্চারণ করল। জুবায়ের ভয় পেল বোনের এলোমেলো কথা শুনে। ভাবল হয়তো ওদেরকে দেখে মারিয়া এমন করছে, তাই দ্রুত অধরাকে নিয়ে বেরিয়ে আসলো। অধরার মনে বারবার প্রশ্ন জাগল, চন্দ্রের উত্তাপ বলতে মারিয়া কাকে বুঝিয়েছে? আবারও কি রহস্য সামনে আসতে চলেছে? নাইট ক্লাবে বারের সামনে দাঁড়িয়ে আছে আধার। ওর পাশে লাল রঙের তরল গ্লাসে নিয়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিচ্ছে কোহিনূর। হেসে হেসে কথা বলছে দুজনে।
মনে হচ্ছে কতদিনের বন্ধুত্ব নাকি প্রণয়। দূরে বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছে পাথর। ওকে ফোন করে ডেকে আনা হয়েছে। এখানে কোহিনূরকে দেখে ও থমকে গেল। মেয়েটা কি খাচ্ছে দেখেই ও মুখ বাঁকালো। যেটা ওর সহ্য হয় না সেটা কোহিনূর অনায়াসে ঢকঢক করে গিলছে। দৃশ্যটা খুবই জঘন্য লাগলো। তাছাড়া নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে এভাবে দেখতে কোনো পুরুষেরই ভালো লাগবে না। পাথর মুখটা গম্ভীর করে সোজা গিয়ে ওদের সামনে গিয়ে বলল, সুলতান বংশের মেয়েরা বুঝি এভাবে নিজেদের সম্মান নিলাম করে বেড়ায়? এত বংশের বড়াই সব শেষ? পাথরের কথা শুনে কোহিনূর হাসল। এক ঢোকে বাকিটা গিলে নিয়ে আধারের গালে চুমু দিয়ে বলল, ওকে পছন্দ আমার। আমি কোহিনূর। যা ইচ্ছে তাই করব, তোমার কি তাতে? পারলে আটকে দেখাও। পাথর ওর কথা শুনে কিছুটা বিচলিত হলো, তবে ওর ওষ্ঠে ফুটে উঠল চমৎকার হাসি। কোহিনূর মুগ্ধ হতে গিয়েও হলো না। এভাবে হাসির কি হলো কে জানে। তাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তুমি হাসলে কেন? পাথর এবার কোনো উত্তর দিল না। মুখটা কঠিন করে হাতের মুঠো শক্ত করে থাপ্পড় বসিয়ে দিল কোহিনূরের গালে। মেয়েটা ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। হাতের কাচের গ্লাসটা ঝনঝন করে ভেঙে চারদিকে ছড়িয়ে গেল। আধার হন্তদন্ত হয়ে কোহিনূরকে তুলে নিল নিজের সঙ্গে। কোহিনূরের ঠোঁট কেটে রক্ত ঝরছে। কিছু বলতে চাইল, তার আগেই পাথর বলল, থাপ্পড়টা হচ্ছে আমার নূরের পবিত্র অব্যয় নিয়ে নোংরা খেলায় সামিল হওয়ার জন্য। কি মনে হয় আমি চিনব না? রহস্য রহস্য খেলা পাথরের সঙ্গে চলবে? কিছুতেই চলবে না। আমি দেখতে চেয়েছিলাম কতদূর পর্যন্ত এগোতে পারিস, কিন্তু আজ ধৈর্যের বাহিরে। পাথর আর অপেক্ষা করল না, ছুটে আসলো বাইরে। বেলাল চুপচাপ দেখছিল। পাথরকে গাড়িতে তুলে দিয়ে সমুদ্রের দিকে ছুটল কোহিনূরের কাছে। মেয়েটা নিশ্চয়ই সেখানে আছে। সবটা পরিষ্কারভাবে জানাটা খুব জরুরি। পাথর ঝড়ের গতিতে সমুদ্রের তীরে এসে দেখল সত্যি কোহিনূর বসে আছে। মেয়েটার চেহারার উজ্জ্বলতা মলিন হয়েছে। এলোমেলো চুলগুলো বাতাসে দুলছে। পাথর দৌড়ে গিয়ে ওর মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কোথায় ছিলে তুমি? গতকাল থেকে উল্টোপাল্টা আচরণ করছো, বলবে কি হয়েছে? আমার খোঁজ নিতে সময় লাগবে, ততক্ষণে খারাপ কিছু হয়ে যাবে। প্লিজ বলো কি হচ্ছে এসব? কোহিনূর জীবনে প্রথমবার ফুঁপিয়ে কেঁদে উঠল। তবে ভয়ঙ্কর বিষয় হচ্ছে চোখে পানির বদলে রক্ত ঝরছে। পাথর দ্রুত ওকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, নূর কেন কাঁদছ? বলবে আমাকে? তোমার সঙ্গে কি কিছু হয়েছে? পাথর ওর কান্না থামানোর জন্য অস্থির হয়ে উঠল। কিছুক্ষণ পরে কোহিনূর থেমে গেল। সাইদকে আশেপাশে পাওয়া গেল না। নীরবতা ভেঙে কোহিনূর বলে উঠল, ওরা আমার চেহারা অব্যয়টা ব্যবহার করে অপরাধ করেছে। আমি জ্বলে পুড়ে মারা যাচ্ছি। বেলালকে আমি মারিনি, বিশ্বাস করুন। গতকাল আপনাকে কি বলেছি কিছুই মনে নেই। আমাকে পুরোপুরি বশে নেওয়ার চেষ্টা চলছে। ওর দ্বিতীয় শরীর চাইছে। আমার আত্মা বা শরীর সবটাই দখল করবে। চাচ্চু বলেছিল সাবধানে থাকতে। আমার রক্ত ঝরেছে, আপনি দেখতে পেয়েছেন। এই রক্তের গন্ধে ওরা আরও উন্মাদ হয়ে উঠবে। কিভাবে বাঁচবো আর সবাইকে বাঁচাবো আমি? কোহিনূর আবারও ফুঁপিয়ে উঠল। পাথরের চোখ মুখ শক্ত হচ্ছে। এইটুকু একটা মেয়েকে মেরে ওরা শক্তি চাইছে নরাধমের দল। পাথর ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলল, কিচ্ছু হবে না, আমি আছি না, সব ঠিক করে ফেলব। তোমার চেহারায় যে ছিল, ওকে চেনো তুমি? কোহিনূর মাথা নাড়িয়ে বলল, সেদিন আমি মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে খবর শুনি বেলালের উপরে আক্রমণ হয়েছে। আপনি আমাকে দোষারোপ করছেন। গতকাল ছিল পূর্ণিমা রাত। আমার মধ্যে থাকা রত্ন কিছু সময়ের জন্য বাইরে এসেছিল। চন্দ্রের আলোতে ওটা আরও শক্তি পেয়েছে, কিন্তু রত্ন ছাড়া আমি তো একদমই সাধারণ মানুষ। এই সুযোগে ওরা আমাকে বশ করে নিয়েছিল। আমার ছায়া থেকে অব্যয় নিয়ে ওরা জঘন্য কিছু করেছে। যখন রত্নের শক্তি ফিরে পেলাম তখন থেকে গায়ে ফোসকা নিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে।
বুঝতে পারছেন ওরা কি করেছে? অভিশাপমুক্ত সুলতান পরিবারের সঙ্গে অর্ধমানবের সম্পর্ক তৈরি করতে চাইছে। আমার চেহারা কেউ নিতে পারত না, সেটা কৌশলে একজন নিয়ে নিয়েছে। এবার আমাকে নেবে। পাথর ভ্রু কুঁচকে বলল, কে নেবে? কোহিনূর ছোট্ট করে উত্তর দিল, চন্দ্র। অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে সে ফিরে এসেছে। কালো শক্তি ওনাকে ফিরিয়ে এনেছে। উনি আত্মহত্যা করেছিলেন। পাথর জানে না চন্দ্রের সঙ্গে কোহিনূরের সম্পর্ক কি, তবে প্রতিজ্ঞা করল এর শেষ দেখে ছাড়বে। এই ষড়যন্ত্রে যে যে চন্দ্রকে সাহায্য করছে সবাইকে দেখে নেবে, কিন্তু শুরু করবে কোথা থেকে? প্রিয় মানুষের কষ্টে অন্তর কাঁদবে, এটাই তো স্বাভাবিক। পাথর কোহিনূরকে নিজের সঙ্গে জড়িয়ে রেখেছে। ক্ষণে ক্ষণে মেয়েটার শরীরের রং পরিবর্তন হচ্ছে, কখনো কালো, কখনো নীল, আবার কখনো নিজের স্বরূপে ফিরছে। সেই সঙ্গে তীব্র যন্ত্রণায় মেয়েটা কুঁকড়ে যাচ্ছে। পাথর প্রিয়তমার কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছে। নিজেকে অসহায় লাগছে। গতকাল যদি মেয়েটাকে চোখে চোখে রাখত তবে সব কিছুই হতো না। নিজেকে দোষারোপ করছে। সব থেকে বেশি রাগ হচ্ছে সাইদের উপরে। ছেলেটা কোথায় ডুব দিয়েছে কে জানে। পাথর কোহিনূরের মাথাটা নিজের বুকের সঙ্গে যত্ন সহকারে ধরে রেখেছে। সমুদ্রের বিশাল ঢেউ এসে ওদের পা ছুঁয়ে দিচ্ছে। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। মোহনীয় পরিবেশ বিরাজ করছে, অথচ কতটা বিষাদের রাত এটা। পাথর ক্ষীণকণ্ঠে বলল, সাইদ কোথায় নূর? ওকে দেখছি না কেন? কোহিনূর উত্তর দিতে পারল না। মুখে হাতে অসংখ্য ফোসকা জমেছে। পাথর আলগোছে ওর কপালে চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না, ভয় নেই, আমি আছি না। কিছুই হতে দেব না। পানি খাবে নূর? কোহিনূর মাথা নাড়িয়ে চুপচাপ ওর গলায় মুখ গুজল। অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠছে। পাথর ওকে কোলে তুলতে চাইল, তার আগেই সাইদ এসে হাজির হলো, হাতে ঔষধের পেয়ালা নিয়ে। ও হন্তদন্ত হয়ে বসতে বসতে বলল, এটা খেলেও ঠিক হয়ে যাবে, দ্রুত খেতে হবে। আকাশে এখনো চাঁদ আছে, কিন্তু ডুবে গেলে সর্বনাশ হয়ে যাবে। পাথর আজ আর কোনো প্রশ্ন করল না। দ্রুত কোহিনূরের মুখে পেয়ালাটা তুলে ধরল। খাওয়ানো শেষে হাঁপ ছেড়ে বলল, ওকে রেখে কোথায় ছিলে তুমি? সব নিষেধাজ্ঞা শুধু আমার বেলাতেই, তাই না? শ্বশুর মশাই আর তুমি দুজনেই এক। আমার থেকে নূরকে দূরে রাখতে তোমাদের যত বাহানা। বলো, ওকে রেখে কোথায় ছিলে? গতকাল ওর সঙ্গে তুমি ছিলে, অথচ আমাকে কিছুই বললে না। দেখতে পাচ্ছ খামখেয়ালির জন্য নূর কতটা কষ্ট পাচ্ছে। পাথর ওকে আচ্ছা করে বকে দিল। সাইদ মুখটা মলিন করে বালির উপরে বসে পড়ল। ওর চোখের কোণে পানি চিকচিক করছে। ডান হাতের কনুই দিয়ে চোখ মুছে উত্তর দিল, জনাব, গতকাল আমি নূরের সঙ্গে ছিলাম না। ওরা আমাকে আটকে রেখেছিল। নূরের শক্তি ছিল না সেই মুহূর্তে। ওরা নূরের চারপাশে অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল। আমি বারবার ছিটকে গিয়েছি। তারপর যখন ওর শক্তি ফিরে পেল তখন আমি ওর কাছে এসেছি। ওষুধ আনতে আমাদের রাজ্যে গিয়েছিলাম, হাকিম সাহেবের কাছে। উনি জানতেন নূর বিপদে আছে, তাই ওষুধ প্রস্তুত করেই রেখেছিলেন। তবুও আসতে দেরি হয়ে গেল। গতকাল আপনি যাকে দেখেছিলেন ওটা অন্য কেউ ছিল। ওরা চেয়েছিল নূরকে একেবারে শেষ করে দিতে, কিন্তু পারেনি। নূরের মধ্যে থাকা শক্তিটা ভয়ঙ্কর আর শক্তিশালী। ওটা নূরকে বাঁচিয়ে দিয়েছে। পাথর কিছু একটা ভেবে বলল, বুঝলাম, কিন্তু এখন এসব কি হচ্ছে বলো তো? মেয়েটা ইচ্ছে করে তো দোষ করেনি, তবুও কেন শাস্তি পাচ্ছে সাইদ? ওকে কিভাবে পুরোপুরি বিপদমুক্ত করব তুমি জানো কিছু? পাথরের কথা শুনে সাইদ মাথা নাড়িয়ে বলল, নূর দোষ করেনি, তবু ওর পবিত্র অব্যয় নিয়ে পাপ করা হয়েছে, যার প্রভাবেও কষ্ট পাচ্ছে। ওষুধ নিয়েছে, সব ঠিক হয়ে যাবে। আজকে রাতটুকুই কষ্ট হবে। তাছাড়া এরপর থেকে কেউ ওর অব্যয় নিয়ে খেলতে পারবে না। ওরা ভেবেছিল আপনি নূরকে ভুল বুঝে আঘাত করবেন। খান বংশের হাতে নূরের মৃত্যু হলে খানদের শক্তি বৃদ্ধি ঘটবে। রত্ন আপনার দাদুর হাতে গিয়ে পৌঁছাবে। পাথর সাইদের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল।
এত বড় ষড়যন্ত্র করা হয়েছে ভাবতে পারছে না। বেলালের আক্রমণের সময় বুঝেছিল ওটা নূর ছিল না। পাথর নূর ছাড়া বাইরের কোনো মেয়েকে স্পর্শ করতে পারে না। নিজের কিছু না হলেও যাকে স্পর্শ করে তার ক্ষতি হয়ে যায়। সেদিন নূরের রূপী মেয়েটাও রাস্তার উপরে ছিটকে গিয়ে পড়েছিল। খান বংশের ছেলেদের নারীর প্রতি অতিরিক্ত মোহ আছে, নূর সেটা জানত। তাই ইচ্ছে করে কৌশলে পাথরের হৃৎপিণ্ডে নিজের নাম লিখে দিয়েছিল, যাতে ওর মধ্যে থাকা পশু জাগ্রত হলেও পাথর কোনো নারীর প্রতি যেন আকৃষ্ট না হয়। কোহিনূরের সত্যি বুদ্ধি আছে। কথাগুলো ভেবেই পাথর ওর কপালে অষ্টদয় রেখে কোলে তুলে নিয়ে বলল, সাইদ, তোমাদের ফ্ল্যাটে চলো, ওকে আপাতত লুকিয়ে রাখতে হবে। পাথরের থেকে নূরকে আলাদা করা যায় না, কথাটা ওরা জানে না, এবার জানবে। সাইদ মাথা নেড়ে ওর পেছনে ছুটল। দৃষ্টির অগোচরে যেটা ঘটছে সেটা সকলের সামনে আসা জরুরি। শত্রু পেছন থেকে আক্রান্ত করে সুবিধা পাচ্ছে। জুবাইরের কাঁধে মাথা রেখে বসে আছে অধরা। মেয়েটার সঙ্গে একটা দিন যোগাযোগ হয়নি। জামশেদ গেছে ওকে দেখতে। অধরা অপেক্ষা করছে কখন মেয়েটার খবর পাবে সেই আশায়। জুবাইর মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। নীরবতা কাটিয়ে জুবাইর হালকা চিৎকার করে উঠল। অধরা চমকে উঠে ভ্রু কুঁচকে ফেলল। জুবাইর উত্তেজিত হয়ে বলল, আয়াতের খোঁজ পেয়েছি। ওর আইডি অ্যাক্টিভ ছিল 2 ঘন্টা আগে। নতুন পিকচার আপলোড দিয়েছে আন্টিকে নিয়ে। ও ঠিক আছে, কিছুই হয়নি। অধরা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এটা নতুন কি? আমি আগেই সন্দেহ করেছিলাম। আপনি ওর বিষয় বাদ দিয়ে দাদুর বিষয়টা নিয়ে ভাবুন। আচ্ছা, সে ডায়েরিতে চন্দ্রের পরিণতি সম্পর্কে লেখা ছিল না? কি হয়েছিল ওনার? ভদ্রমহিলা স্বামীর অবহেলা মেনে নিয়েছিলেন, নাকি মেয়েদের ফেলে কোথাও চলে গিয়েছিলেন? আমার কেন জানি মনে হচ্ছে আমাদের বোকা বানানো হয়েছে। সেটা দাদু ইচ্ছে করেই করেছে, যাতে আমরা ভুল পথে পরিচালিত হই। আচ্ছা ভাবুন তো, কোহিনূরকে দাদুর দরকার ছিল অভিশাপ ঘোচানোর জন্য, কিন্তু এখন তো সেই অভিশাপ নেই। তবে কেন দাদু থেমে নেই? মারিয়াকে দিয়ে উনি কিছু একটা করছেন বলে আমার বিশ্বাস। আগে মারিয়াকে উদ্ধার করতে হবে। অধরার কথাগুলো জুবাইর মন দিয়ে শুনল। বইয়ের বুদ্ধি আছে বলতে হয়। কথাটা ভেবেও খুশিতে আটখান হলো। চুপ করে অধরার গালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, এই জন্যই তোমাকে অনেকগুলো ভালোবাসি বউ। মাথায় যন্ত্রণা করছে, একটু টিপে দাও। আর আমি মারিয়াকে ওখান থেকে সরানোর ব্যবস্থা করে ফেলেছি। এতক্ষণে হয়তো কাজও হয়ে গেছে। সেসব ছাড়ো, এখন একটু আদর করে দাও তো। সবার দিকে নজর তোমার, শুধু আমাকে ছাড়া। জুবাইরের এলোমেলো কথাবার্তা শুনে অধরা কপাল চাপড়ালো। সিরিয়াস আলোচনার মধ্যে এসব শুধুমাত্র এই লোকটাকে দিয়েই সম্ভব। অধরা বিরক্ত হলো। ভ্রুকুটি করে বলল, ওখান থেকে আসার পরে আপনি এসব করেছেন? দাদু ওখানে আছে জানতে পারলে কিন্তু ঝামেলা হবে। কিভাবে কি করেছেন বলবেন প্লিজ? জুবাইর ল্যাপটপটা টেবিলের উপর রেখে অধরার কোলের উপর শুয়ে পড়ল। কোমর জড়িয়ে ধরে বলল, শোনো না, ঠিক করেছি সব ঝামেলা মিটে গেলে তুমি আর আমি মিলে আফ্রিকার জঙ্গলে হানিমুনে যাব। অনেক ভেবে দেখলাম আমাদের জন্য জঙ্গলই মঙ্গল। বিয়ে করলাম অথচ বউ পুরাতন হলো না। বছরখানেক সংসার করতে পারিনি। কতটা চাওয়া পাওয়ার আছে, কিছুই তো হলো না। বেশি বেশি আদর যত্ন করবে তা না, কী সব রহস্য নিয়ে পড়ে আছো। আমার মেয়ে আর আমি আছি না, সামলাতে পারবো। তুমি শুধুই আমাকে নিয়ে ভাবো। জুবাইরের কথা শুনে অধরা দাঁতে দাঁত চেপে বলল, বয়স আপনার বাড়ছে না, বরং কমে যাচ্ছে। একটু তো পরিবর্তন হতে পারতেন। এই কঠিন সময়ে মানুষ কিভাবে হুটহাট রোমান্টিক হয়ে যায় আল্লাহ মালুম। জামশেদ ভাইয়ানা বলে আপনার মতো পিচ এই বংশে একটাই আছে। সব সত্যি বলেন উনি। আসলে আমাকে টেনশনে রেখে মজা পান আপনি। বুঝি তো সবই। অধরা রেগে বোম হয়ে গেল। মারিয়াকে কিভাবে ওখান থেকে নিয়ে এসেছে জানতে না পারলে শান্তি লাগছে না। তাছাড়া দাদুর শক্তি সম্পর্কেও কোনো ধারণা নেই ওদের।
শত্রু সম্পর্কে ধারণা থাকলে লড়াই করতে অসুবিধা হয় না, কিন্তু এখানে সম্পূর্ণটাই উল্টো। মারিয়াকে দিয়ে কি কাজ করানো হয় সেটাও জানা হয়নি। অধরার ধ্যান ভাঙল নিজেকে শূন্যে ভাসমান অবস্থায় দেখে। জুবাইর সুযোগ বুঝে ওকে কোলে তুলে নিয়েছে। চুপচাপ বিছানার দিকে এগিয়ে গিয়ে ওকে বিছানায় ফেলে দিয়ে কম্বল টেনে শুয়ে পড়ে বলল, বসে চিন্তা করার চাইতে ভাবলাম শুয়ে শুয়ে চিন্তা করলে অনেক সুবিধা হবে। এবার যত ইচ্ছা চিন্তা করো, আমি বাধা দেব না। জুবাইয়ের কথা শেষ করতেই ওর ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করতেই কিছু একটা বলে উঠল। জুবাইর ধন্যবাদ বলে ফোন রেখে দিয়ে বলল, দাদু তখন ওখানে ছিল না, পেছনের গেট দিয়ে ওকে বের করা হয়েছে। মেয়েটার জ্ঞান নেই, ঘুমিয়ে আছে, ওকে সুরক্ষিত রাখা হয়েছে। আমি সব ঠিক করে ফেলব। এবার তো শান্তি, আসো ঘুমাতে হবে। অধরা প্রশ্ন করতে চাইল, কিন্তু জুবাইর কোনো সুযোগ দিল না। ওকে কাছে নিয়ে লাইট বন্ধ করল। ঠিক তখনই জানালার পাশ থেকে লাল রঙের ওড়নার প্রান্ত কেউ একজন গুছিয়ে নিল। ওষ্ঠে তার রহস্যময় হাসি। খান সাহেবের সামনে তফসিল দাঁড়িয়ে আছে। পাথরকে নজরে রাখার জন্য ওকে বলা হয়েছিল, কিন্তু হঠাৎ করে ও কিছুতেই ওই বাড়িতে ঢুকতে পারছে না। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে বেরিয়ে এসেছে, শরীর জ্বলছে। খান সাহেব ওকে থাপ্পড় দিয়ে বলল, কাজের অযোগ্য তুমি, সেটার প্রমাণ করে ফেলেছ। পাথর তোমার মতো বোকা যে মিথ্যা বললি সেটা বিশ্বাস করবে? আহাম্মক। কোহিনূর কাউকে ছুরির আঘাত করে না। ও মানুষের হৃৎপিণ্ডে নিজের নাম খোদাই করে, আর ওর খঞ্জরের আঘাত এত সামান্য হয় না। ওর সঙ্গে নিজেকে তুলনা করার মতো বোকামি করেছ। সঙ্গে অতি চালাকি করতে গিয়ে আমাকেও বিপদে ফেলেছ। ভাগ্যলিপি ওর দখলে। সেখানে নিশ্চয়ই এতক্ষণে মেয়েটা আমাদের পতনের বর্ণলিপি লিপিবদ্ধ করে ফেলেছে। কোহিনূরের উপরে আঘাত করা হয়েছে, পাথর এত সহজে ছাড়বে ভাবছ? এক্ষুনি আসবে, আমার উপরে চটে যাবে। কিচ্ছু ঠিকঠাক হচ্ছে না। আধার কোনো এক নারীর প্রেমে উন্মাদ হয়েছে। যাও গিয়ে দেখে আসো সে কার সঙ্গে মিলে আমাদের সর্বনাশ করতে নেমেছে। দাদু রেগেছিল, সব তফসিলের উপরে ঝেড়ে দিল। মেয়েটা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। যাওয়ার আদেশ পেয়ার অপেক্ষা করতে মন সাড়া দিল না। চুপ করে সরে পড়ল। পাশের কক্ষ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই হাকিম সাহেব দরজায় এসে উকি দিয়ে বলল, মালিক, আরজু বাবা হঠাৎই ঝামেলা করছে। ভাবছি ঘুমের ওষুধ দিয়ে কিছুদিনের জন্য ঘুম পাড়িয়ে রাখব। আপনার অনুমতির অপেক্ষা। যা ইচ্ছা করে করো, শুধু আমাকে বিরক্ত করো না। খান সাহেবের কথার উত্তরে হাকিম সাহেব ভেতরে আসলেন না। যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। খান সাহেব মুখটা কাচুমাচু করে ভয়ঙ্কর দেখতে এক মূর্তির সামনে নত মস্তক হয়ে বসে পড়লেন। সামনে টাটকা মৃত মানুষের মাথার খুলি, বড় একটা পেয়ালা ভর্তি রক্তিম তরল। থালায় রাখা বুনো ফুলের মালাটা কেমন নির্জীব হয়ে আছে। দাদু একে একে নিয়মকানুন মেনে কাজ করছেন। সব কাজ উনি নিখুঁতভাবেই করেন। একটা ভুলের জন্য একটা শাস্তি ওনার জন্য অপেক্ষা করে। নিজের ছোট ছেলেটার এহেন পরিণতি উনি মানতে পারছেন না। ছেলেটা কিশোর বয়স পার করতে না করতেই কোনো এক মানবীর প্রেমে মাতোয়ারা হয়ে তাকে বিয়ে করে ফেলল। বহু কষ্টে ওকে ফিরিয়ে এনেছেন, কিন্তু সে সম্পূর্ণ আলাদা একজন, যার মধ্যে নিজের জাতবংশ বা বাবা মায়ের কোনো চিন্তা নেই, আছে শুধু প্রেয়সীর চিন্তা। বিয়ে করে ছেলেটা ক্ষান্ত হলো না, এক পুত্র সন্তানের বাপও হয়ে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে এত কিছু হয়ে গেল, খান সাহেব বুঝতেই পারলেন না। এভাবে চললে ধ্বংস হতে সময় লাগবে না। দাদুর কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কয়েকদিন পরে কোহিনূরের ফ্ল্যাটে এসে জামশেদ হতবাক হলো পাথরকে দেখে। ছেলেটা এখানে কি করছে ভেবেই ভ্রু কুঁচকে ফেলল। সাইদর অভ্যেস অনুযায়ী জানালায় পা ঝুলিয়ে বসে আছে। হাতে লম্বা একটা হাড্ডি। কিসের হাড্ডি বোঝা যাচ্ছে না। বেচারা কটমট করে চিবিয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছে। দুদিন ঝামেলার মধ্যে ঠিকঠাক খাওয়া হয়নি।
কোহিনূর বিছানায় অচেতন হয়ে পড়ে আছে গতকাল রাত থেকে। ঔষধের প্রভাবে বশ কেটে গেছে। আপাতত এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু শরীর দুর্বল, ঘুমিয়ে আছে। ওকে এভাবে ফেলে পাথর যেতেও পারছে না। মেয়েটা একেবারে সুস্থ হলে তবেই ওর শান্তি। জামশেদ কোহিনূরের কপালে হাত রেখে ভ্রু কুঁচকে বলল, ওর সঙ্গে কি করেছো তুমি? দেখো, মেয়েটা তোমার সঙ্গে যা করেছে সেটা শুধুমাত্র তোমার ভালোর জন্যই করেছে। দয়া করে সেই প্রতিশোধ নিতে তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমি কিন্তু ছাড় দেব না। তুমি যেই হও না কেন, আমি ভয় পাবো না। তোমার শক্তি সম্পর্কে অবগত হয়েছিলাম বিধায় কৌশলে বিয়েটা আমি দিয়েছি। এখন ওর ক্ষতি হবে বুঝলে তোমার সঙ্গে আলাদা করতে আমার সময় লাগবে না। জামশেদের কণ্ঠে রাগ ঝরে পড়ছে। কোহিনূরকে এভাবে দেখতে ওর কষ্ট হচ্ছে ভীষণ। শেষবার দেখা হলো তখনও মেয়েটা সুস্থ ছিল। জালিমদের থেকে মেয়েটাকে আলাদা রাখলেই ভালো হতো, নিজেকে দোষারোপ করছে জামশেদ। পাথর এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ আলাদা করার কথা শুনেই ভ্রু কুঁচকে ফেলল। হাতের মুঠো শক্ত করে বলল, ওর সঙ্গে আমি কিছুই করিনি। যদি করেও থাকতাম তবুও নূর আমারই থাকতো। চতুরতা দেখিয়ে বিয়ের ব্যবস্থা করতে পারলেও আলাদা করার হিম্মত আল্লাহ ছাড়া কারোরই নেই আঙ্কেল। নূর শুধুমাত্র আমার। তাছাড়া ওর সঙ্গে যা কিছু হয়েছে সবটা সুলতানদের পক্ষ থেকেই হয়েছে। চন্দ্র সে কীভাবে পারল আমার নূরের অব্যয় নিয়ে ছেলে খেলা করতে? আমার সামনে সে আসুক, ছাড়ব না আমি। নূর ঠিক হলে আমরা সুলতান ভিলাতে ফিরছি, যা হবে এবার সামনাসামনি। পাথরের কথা শুনে জামশেদ চমকে উঠল। চন্দ্রের সম্পর্কে ওর তেমন কোনো ধারণা নেই। দাদুর থেকে ডায়েরি পড়েছিল, সেখানে প্রথমে ওর বিষয়ে বিস্তারিত লেখা থাকলেও শেষমেশ কিছুই লেখা ছিল না। তবে কি মেয়েটা কোনো পিশাচিনী ছিল? নূরের জ্ঞান আসাটা এখন খুব দরকার। সত্যিটা জানতে হবে। জামশেদ আর তর্ক করল না, কক্ষের বাইরে চলে আসলো। জুবায়েরের সঙ্গে আলোচনা করাটা জরুরি। চন্দ্র কি উদ্দেশ্য নিয়ে এত বছর পর ফিরে এসেছে? শুধুমাত্র নিজের প্রেমিকের ভালোবাসা ফিরে পেতে, নাকি ওর উপরে থাকা সুলতান পরিবারের ঘৃণার প্রতিশোধ নিতে? মুষলধারে বৃষ্টি নেমেছে। সকাল সকাল ধরণীর বুকে বর্ষণ শুরু হয়েছে। অধরা আড়মোড়া দিয়ে বিছানা থেকে উঠে বসল। হালকা শীতের মধ্যে ওর গরম লাগছে, ঘেমে ঘেটে একাকার অবস্থা। কম্বলসহ জুবায়ের ওকে জাপটে ধরে রেখেছিল। অধরা বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। বহু কষ্টে পাহাড় সমান ভারী লোকটাকে সরাতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল। গতকাল মারিয়ার বিষয়ে তেমন কিছুই শোনা হয়নি। লোকটা ওকে বাচ্চাদের মতো ছেলে ভোলানো কী সব বলে ঘুম পাড়িয়ে দিয়েছে, যেটা অধরার একদমই পছন্দ হয়নি। দুমদাম কাজকর্ম করে ফেঁসে যাওয়া জুবায়েরের জন্মগত ত্রুটি, যা হঠাৎ পরিবর্তন হবে না। অধরা কথাটা ভেবে বিছানা থেকে নেমে আসলো। বাইরে এখনো আধার কাটেনি। বাড়ির সবাই গভীর ঘুমে তলিয়ে আছে। বাইরে গিয়ে কাজ নেই ভেবে ও ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। এখান থেকে বাড়ির পেছনের দিকটা নজরে রাখা যায়। পেছনের দিকে ঘন জঙ্গল, যেটা দিনের বেলাতেও কেমন অন্ধকার থাকে। অধরা সেদিকে তাকিয়ে সময়টা উপভোগ করছিল। হঠাৎ সবুজ রঙের তাঁতের শাড়ির আঁচলে ওর দৃষ্টি আটকে গেল। অধরার বাংলাদেশ থাকতে শাড়ির বিষয়ে ভালো অভিজ্ঞতা হয়েছিল। ডালিয়া হক শাড়ি কিনতে ওকে নিয়ে যেতেন। কিন্তু এখানে হঠাৎ কোনো বাঙালি নারীর আগমনের বিষয়টা ওর কেমন অদ্ভুত লাগছে। অধরার অপেক্ষা করল না। মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে ঘরে বসে থাকাটা ওর পক্ষে সম্ভব না। তাই দ্রুত ভেতরে এসে ছাতা হাতে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। যখন ও পেছনের সিঁড়িতে পা রাখল, ঠিক তখনই বুঝল মেয়েটা অলরেডি জঙ্গলের রাস্তা ধরে নিয়েছে। অধরা প্রায় দৌড়ে গেল। তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ে জুতাও পরা হয়নি। পা ফেলতে বেশ কষ্ট হচ্ছে। গোড়ালি পাথরের উপরে পড়ছে আর থেতলে যাওয়ার উপক্রম হচ্ছে। দীর্ঘদিনের অনভ্যাসের জন্যই এমন হচ্ছে। অধরা সেসব পাত্তা দিচ্ছে না। ও বাড়ির পেছনের বাগান পেরিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালো। বৃষ্টির পরিমাণ কমে গেছে।
বড় বড় ফোঁটার পরিবর্তে ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। ডালপালার মধ্যে ছাতা নিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়। অধরা চটজলদি ছাতা রাস্তার পাশে রেখে দিল। মেয়েটা ওর থেকে 20 কদম দূরে অবস্থান করছে। গায়ে টকটকে সবুজ রঙের শাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে কোমর ছাড়িয়ে গেছে। দুহাত ভর্তি স্বর্ণের চিকন চুড়ি, পায়ের নুপুরে ছমছম আওয়াজে জঙ্গলটা কেমন রহস্যপুরী হয়ে উঠেছে। জনশূন্য আর আবছা অন্ধকারে গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। অধরা ভয় পাচ্ছে না, মনের মধ্যে কৌতূহল কাজ করছে। একবার ভাবল মেয়েটাকে ডাকবে, তারপর ভাবল না, চুপি চুপি দেখে আসবে মেয়েটা কে আর ওর উদ্দেশ্য কী। কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎ করে কটকট আওয়াজ করে গাছের ডাল ভাঙার শব্দেও চমকে উঠল। কাকতালীয়ভাবে পাশের একটা গাছের ডাল ভেঙে ধূপ করে পড়ে গেল, কিন্তু ইতিমধ্যে ঝামেলা একটা হয়ে গেল। ডাল পড়ার শব্দে অধরা অজান্তেই ভয়ে পাশ ফিরে দেখতে গিয়ে সামনের মেয়েটাকে হারিয়ে ফেলল। এতটা দূরে এসেও মেয়েটাকে পাওয়া গেল না। অধরা চোখ বন্ধ করে পেছনে ঘুরে বাড়ির দিকে এগিয়ে আসার জন্য পা বাড়ালো ঠিকই। সেই সময় মনে হলো কেউ একজন ওর পেছনে আছে। অধরা থমকে গেল। আর চোখে আশেপাশে তাকিয়ে ভাবল ধম করে পেছনে ফিরবে। ভয় যে করছে না এমনটা না। অধরা হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ছে। অধরার বুকের মধ্যে ধুকপুক করে উঠল। দ্রুত গতিতে পেছন ফিরে চমকে উঠল। মেয়েটা একদম ওর পেছনে দাঁড়িয়ে আছে। মুখের উপরে এলোমেলো চুলের আঘাত বিচরণের জন্য মুখটা দেখা যাচ্ছে না। গায়ে ভারী ভারী অলংকার শোভা পাচ্ছে। উজ্জ্বল ফর্সা ত্বকে সবুজ শাড়িটা ফুটে উঠেছে। দেখতে চমৎকার বলে মনে হচ্ছে, তবে মুখমণ্ডল অনাবৃত না করলে শিওর হওয়া মুশকিল। অধরা মিনমিনে কণ্ঠে হালকা আওয়াজ করে বলল, কে তুমি? এখানে কি করতে এসেছো? নির্জনতা কাটিয়ে সেই আওয়াজ জঙ্গল জুড়ে সুর তুলল, কিন্তু মেয়েটার কোনো ভাবান্তর হলো না। অধরা অধৈর্য হয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে আবারও থমকে গেল, কারণ মেয়েটার হাতে চকচক করছে ধারালো খঞ্জর। অধরা ভয়ে ঢোক গিলল। মেয়েটার উদ্দেশ্য কি হতে পারে? অধরা ভ্রু কুঁচকে ফেলল। কণ্ঠ দিয়ে আওয়াজ আসছে না। সামনের মেয়েটা এক পা দুই পা করে ওর দিকে এগিয়ে আসতে আসতে বাম হাতের আঙুল দিয়ে মুখের চুলগুলো এক সাইডে টেনে নিল। অধরা বড় বড় চোখ তুলে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা চোখের সামনে আসতেই ও আরেক দফায় চমকে উঠল, কারণ ওর সামনে মারিয়া দাঁড়িয়ে আছে। ওই প্রথমবার মারিয়াকে এমন পোশাকে দেখল। কখনো ভাবতেও পারেনি মারিয়া এখানে থাকতে পারে। অধরা হতবাক হয়ে প্রশ্ন করল, তুমি এখানে? মারিয়া, তুমি ঠিক আছো? আমাকে চিনতে পেরেছ? অধরার কথা শুনে মেয়েটার ঠোঁট কামড়ে রিনরিনে আওয়াজ করে হাসল। বেশ মিষ্টি লাগলো, তবে হাসির পেছনে রয়েছে রহস্য। সেটা অধরা ভালো করেই বুঝেছে। মারিয়া একটু একটু করে খঞ্জরটা তুলে ধরল। অধরা বুঝল এটা দিয়ে আক্রমণ করলে ওকে বাঁচানো যাবে না, তাই ঢোক গিলে পিছিয়ে আসতে লাগলো। মারিয়া এবার আর ধীর গতিতে না, তড়িঘড়ি করে ওর সামনে এসে খঞ্জর চালাতে গেল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অধরাকে কেউ একজন টেনে নিল। অধরার শরীর মৃদু মৃদু কাঁপছে। ও লোকটার বুকের মধ্যে লুটোপুটি খাচ্ছে। পুরুষালী গায়ের গন্ধটা ওর চেনা আছে, তাই দেখার চেষ্টা করল না। নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে তাকালো। জুবায়ের বিস্মিত হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। অধরা পেছনে তাকিয়ে দেখল কাউকে পেল না। মারিয়া নেই সেখানে। মেয়েটা যেমন এসেছিল তেমনইভাবে চলে গেল। অধরা জুবায়েরকে ছেড়ে দিয়ে আশেপাশে ভালো করে দেখল। জনমানব শূন্য কেউ কোথাও নেই। নীরবতা কাটিয়ে জুবায়ের বলে উঠল, জঙ্গলে কি করছো তুমি? ছাতা ফেলে এসেছো? কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো আচরণ করছো। বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা, অথচ তোমার কোনো হেলদোল নেই। অধরার প্রশ্নের উত্তর দিল না, সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, মারিয়াকে কোথায় রেখেছেন আপনি? ওকে লুকিয়ে না রেখে এখানে নিয়ে আসুন। আমার মনে হচ্ছে ওকে বশ করে ব্যবহার করা হচ্ছে।
তবে কী কাজে জানি না। মন বলছে ভয়ঙ্কর কিছু হচ্ছে। জুবায়ের ওর কথার মানে বুঝল না দেখে অধরা ওকে বিস্তারিত বলে দিল। সেটা শুনে জুবায়ের ভ্রু কুঁচকে ফেলল। কিছুক্ষণ আগেও ফোন দিয়ে শুনেছে মারিয়া সেখানে আছে, তবে এখানে কে ছিল? জুবায়ের আর অপেক্ষা করল না, অধরার হাত ধরে টানতে টানতে এগিয়ে আসলো। মনের মধ্যে শঙ্কা কাজ করছে, ও একটু লেট করলে আজ অধরাকে ফিরিয়ে নেওয়া কঠিন ছিল। হয়তো ইচ্ছে করে কেউ অধরাকে মারার পরিকল্পনা করেছে। অধরার মধ্যে তেমন ভয় নেই, আছে শুধু কৌতূহল। জুবায়ের কিছু দূরে এগিয়ে এসে আবারও থমকে গিয়ে অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরল। ওর কাঁধে থুতুনি রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। অধরা ওর পিঠে হাত রেখে বলল, আমি ঠিক আছি। ভয় কেন পাচ্ছেন বুঝতে পারছি না। সুলতান জুবায়ের ফারুকী ভয় পাচ্ছে, বিষয়টা কেমন অদ্ভুত না? ডায়লগ দিতে গিয়ে লজ্জা পাবেন এভাবে ভয় পেলে। অধরা ওকে ছাড়ানোর জন্য এতগুলো কথা বলল, কিন্তু জুবায়ের ওকে ছাড়ল না। আরও শক্ত করে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, তুমি আর কখনো জঙ্গলে আসবে না। আফ্রিকার হানিমুনের ট্রিপ বাদ। কোনো জঙ্গলে যাওয়া চলবে না। তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। কেন এসেছিলে এখানে? আমাকে একা করে দিতে চাও? 15 বছর একা রেখে শান্তি হয়নি তোমার? আমাকে শাস্তি দিতে আবারও চক্রান্ত করছো? আমার একটু লেট হলে কি হতো বলো? এখানে আসার কি দরকার ছিল বলবে? আমি রেগেও থাকতে পারি না তোমার উপরে। নিজের উপরেই রাগ হচ্ছে এখন। কেন এমন করলে বলো? জুবায়ের ধরা গলায় কথাগুলো বলে থামল। অধরা চোখ বন্ধ করে নিজেকে ছাড়িয়ে নিয়ে জুবায়েরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি থাকতে আমার কি হবে? পাগলামি বাদ দিয়ে ফিরে চলুন। ভেজা কাপড়ে শীত করছে, ঠান্ডা লাগলে বিষয়টা খুব বাজে হবে। জুবায়ের ওকে ছেড়ে দিয়ে একবার অধরার পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। গায়ের সঙ্গে ধূসর রঙের পোশাকটা কেমন লেপ্টে আছে, পায়ে জুতো নেই, ফর্সা পায়ের গোড়ালি লাল হয়ে আছে। জুবায়ের সোজাসুজি ওকে কোলে তুলে হাঁটা ধরল। দূর থেকে একজন ওদের দিকে তাকিয়ে বক্র হেসে সরে গেল। কোহিনূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। যেটুকু দুর্বল ছিল এখন আর নেই, পুরোপুরি সুস্থ আছে। জামশেদ আর সাঈদ ওর সামনে বসে আছে, পাথর কিচেনে নাস্তা তৈরি করছে। এখানে কাজের লোক পাওয়া কঠিন, নিজেদের রান্না নিজেদেরকেই করতে হবে। কোহিনূর বালিশে হেলান দিয়ে আছে। গত 2 দিনের ঘটনা সাঈদ পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছে জামশেদের কাছে। সবটা শুনে ওর হতভম্ব হওয়ার অবস্থা। চন্দ্রের খামখেয়ালির জন্যই সুলতান পরিবারের উপরে অভিশাপ নেমে এসেছিল। ভদ্রমহিলা ছিল লোভী। নিজের স্বার্থের জন্য কালো জাদু করে সুলতান বংশকে কলঙ্কিত করেছে। ভালোবাসা কখনো কি কালো জাদু দিয়ে অর্জন করা যায়? মেয়েটা ভালোবাসার জন্য না, পিতামহের ধন সম্পদ দেখে এহেন কাজটা করেছিল সেটা প্রমাণিত। জামশেদ চিন্তিত হয়ে বলল, চন্দ্র এসব কেন করছে? তুমি জানো নূর, ভদ্রমহিলার কি লাভ হচ্ছে এসব করে? তাছাড়া মৃত্যুর পরে কি আবারও ফিরে আসা যায়? কোহিনূর মলিন হেসে বলল, ওনাকে ভদ্রমহিলা বলো না চাচ্চু। যখন সময় আসবে তখন বুঝবে উনি কেমন। চন্দ্রর মৃত্যু এমনি এমনি হয়নি, সে সুইসাইড করেছিল। অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে ওনার আত্মা ঘুরছিল, কালো শক্তি সেটাকে নিজেদের আয়ত্তে এনেছে। তাছাড়া আরও একজন ওনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছে। আমাকে হত্যা করতে বা বশে আনতে পারলে ওনার লাভে লাভ। একটা সুন্দর শরীর যেখানে উনি অনায়াসে বসবাস করতে পারবেন, সেই জন্যই আমাকে ওনার দরকার। উনি হয়তো জানেন না আমার মৃত্যুর পরে আমার শরীর দ্রুত নষ্ট হয়ে যাবে, চোখের নিমিষে গলে পচে ছড়িয়ে যাবে, যাতে কোনো খারাপ শক্তি যেন আমাকে ছুঁতে না পারে। যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ আমাকে এমন ঝকঝকে লাবণ্যময়ী দেখাবে। কোহিনূর শেষের কথাগুলো তাচ্ছিল্যপূর্ণভাবেই বলল, কিন্তু জামশেদের কাছে খুব বিষাদের মনে হলো। ও দ্রুত কোহিনূরকে আগলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, এসব বলতে নেই মা, আমি দুঃখ পাচ্ছি বোঝো না কেন? বাবাদের আগে সন্তানের কিছুই হয় না,
পাগলি, কিচ্ছু হবে না, এমন বলো না আর। হাড় দুর্বল হয়ে আছে, অ্যাটাক করলে বুঝবে। কোহিনূর হেসে উঠল। পাশে সাইদ মন খারাপ করে বসে আছে। ওর নিজের বলতে আম্মি ছিল, যাকে হারিয়ে ও ভালোবাসা থেকে বঞ্চিত। কোহিনূর হঠাৎ সাইদের দিকে ফিরে বলল, চাচ্চু, তুমি জানো সাইদের পরিচয় কি? বেচারা আমাদের ঝামেলায় নিজে জড়িয়ে পড়েছে, ও তো কিছুই জানে না। সাইদ ভ্রুকুচকে বলল, নূর, তুমি জানো আমার আম্মি কোথায় আছে? তুমি কি জানো আমার সম্পর্কে কিছু? কোহিনূর জামশেদের কাঁধে মাথা রেখে বলতে শুরু করল, চাচ্চু, কোহিনূর রত্নটা কিন্তু একজন জিনের ভস্ম থেকে তৈরি হয়েছিল। অভিশপ্ত জিনটা একজন ইমানদার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ভদ্রলোকের যমজ 6 মেয়ের মৃত্যুর কারণ ছিলেন উনি। আমাদের বংশে যে জোড়া জোড়া যমজ বিবি হয়, এটা ওই পরিবারের জন্যই। ভদ্রলোকের দেওয়া অভিশাপ আর জিনের বাচ্চার শাস্তি পেয়ে ও পাথরে রূপান্তরিত হয়। আর সেই যমজ 6 বোনের পবিত্র আত্মা থেকে উৎপন্ন শক্তি পাথরের সঙ্গে যুক্ত হয়। বহুকাল ওটা মানুষের ভালো কাজে ব্যবহার হয়েছিল। তবে খারাপ লোকেরা ভালো সত্তাটাকে নষ্ট করতে অনেক কিছুই করেছে। কালো শক্তি ওটার মাধ্যমে নিজের শক্তি বিস্তার লাভ করতে সক্ষম হয়েছে। যাই হোক, সাইদের পিতামহ ছিলেন সেই দুষ্ট জিনটা। ওনার মৃত্যুর পরে জিন রাজ্যে সাইদের পূর্বপুরুষেরা টিকতে পারেনি। মানুষের মধ্যে পরগাছা হয়ে আছে। ওর আম্মি চেয়েছিলেন অভিশাপ কাটিয়ে নিজেদের স্থানে ফিরে যেতে। তাছাড়া ওর দাদুর শেষ ইচ্ছা ছিল কলঙ্ক মোচন করে সবাইকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যাওয়ার, কিন্তু হয়নি। সাইদের বাবা রহস্যজনকভাবে মারা গিয়েছিল। সাইদকে নিয়ে ওর আম্মি পড়লেন মহাবিপদে। তাছাড়া উনি ভালো হাত গণনা করতে পারতেন। খান পরিবার ওনার পেছনে পড়েছিল। বাঁচা সহজ না। নিজের বিপদ দেখে সাইদকে ওই বাড়িতে রেখে যান। উনি জানতেন আমি আসব আর সাইদকে সাহায্য করব। আর সাইদ আমাদের বিশেষ কাজে সাহায্য করবে। কিছু বুঝলে তুমি? কোহিনূরের কথা শুনে জামশেদ ঢোক গিলল। একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা কিভাবে যুক্ত হয়েছে ভাবা যাচ্ছে না। ওদের কথার মধ্যেই পাথর খাবার নিয়ে হাজির হলো। হাসি মুখে বলল, সাইদের আম্মিকে আমি খুঁজতে সাহায্য করব। নূর আপাতত গৃহবন্দী। আঙ্কেল, আপনার কি মনে হচ্ছে এমন সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করেছি? জামশেদ হেসে বলল, না, ঠিকই বলেছ। এমন বিপদের মধ্যে ওর বাইরে গিয়ে কাজ নেই। ওকে চোখে চোখে রাখতে হবে। কোহিনূর ওদের কথা শুনে বক্র হাসল। নূর মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবে। ওকে আটকে রাখা যাবে না। এবার আধারের সামনে ওকে দাঁড়াতে হবে। দেখতে হবে ওর কলিজায় কতটুকু সাহস। আর চন্দ্র, সে তো মরীচিকা। পেছন থেকে আঘাত করে ওকে হারিয়ে মজা নিয়েছে। এবার একে একে সকলের সামনে দাঁড়াবে কোহিনূর। মীরা আর জুবায়ের মিলে ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে। দাদুর খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিক্সড করে ওনাকে সেটা খাইয়ে দিয়েছে। রক্তমাংসের শরীর যতই সেখানে অন্য কিছুর বসবাস থাকুক, তবুও একটা কথা থেকেই যায়। ভদ্রলোক খাবার গ্রহণের সঙ্গে সঙ্গেই বিছানায় গিয়েছে। জুবায়েরের বুদ্ধি এমনিতেই খামখেয়ালিপনাতে ভর্তি, সঙ্গে জুটেছে মীরা। অধরা ভ্রুকুচকে দুজনকে দেখছে। এসবের মানে কি ওর মাথায় আসছে না। রেগে আছে। গতকাল জঙ্গল থেকে ফিরে জুবায়ের ওকে রুমের বাইরে যেতে দেয়নি। অধরা এই বিষয়ে তেমন কিছুই জানে না। সকালের নাস্তা তৈরি করতে বাইরে এসে হুট করে দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারল দুজন মিলে বেশ ভালো করেই খিচুড়ি পাকিয়েছে। জামশেদ বাড়িতে নেই, সেই সুবাদে মীরারও খামখেয়ালি বেড়েছে। অধরা দুজনকে নিজের কক্ষে এনে দাঁড় করিয়ে রেখেছে। জুবায়ের মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, যদি অধরা রাগ কমে সেই আশায়। আর মীরা ঠোঁট উল্টে রেখেছে। নীরবতা ভেঙে অধরা দাঁতে দাঁত চেপে বলল, দাদুর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? এসব আজে বাজে ফালতু কাজকর্ম না করে ভালো কিছু মাথায় আসে না? মীরার বয়স কম ও ভুল করেছে, কিন্তু আপনি তো ওর বড়।
ভাই বোন মিলে একটা মানুষকে মার্ডার করতে নেমেছেন, এটা কিভাবে পারলেন? ওষুধ কয়টা দিয়েছেন বলুন, ডাক্তার ডাকতে হবে দ্রুত। অধরার কথা শুনে জুবায়ের মীরার দিকে তাকিয়ে চঞ্চল হয়ে উঠল। অনেক কষ্টে ওষুধ খাওয়ানো হয়েছে, এর মধ্যে যা করার করতে হবে। কিন্তু ঘরে যে হিটলারের বসবাস, এই মেয়ের মাথায় বুদ্ধি নেই, আবার ওকে বলতে আসে। জুবায়ের ওকে ইগনোর করে বলল, মীরা, তুমি ওর কথা শুনবে না। তুমি দাদুর কক্ষের বাহিরে পাহারা দেবে, আমি ভেতরে ঢুকব। যা কিছু রহস্যজনক দেখব সবটা নিয়ে আসব। উনি সহজে মরবে না। মরলে অনেক আগেই মরে গিয়ে আমাদের শান্তি দিতেন। বেঁচে থেকে আমাদের মতো ইনোসেন্ট বাচ্চাদের কষ্ট দিতেন না। প্রতিশোধ নিতে হলে এসব একটু করতেই হয়। চলো আমার সঙ্গে। বাইরের লোক দেখলে তালি বাজাবে, আমি সাবধান হয়ে যাব। লোকটা সজাগ থাকলে জীবনেও ওই কক্ষে আমরা যেতে পারবো না। জুবায়েরের মনে যা ছিল সব উগরে দিল। অধরা চোখ বড় বড় করে ফেলেছে। দাদুর কক্ষের প্রতি ওর যে কৌতূহল নেই তেমনটা না, কিন্তু তাই বলে এভাবে অন্যায় করাটা তো ঠিক না। অধরা সহজে অন্যায় করে না। জুবায়ের সেসব বোঝে না, যা মনে আসে করে ফেলে। অধরা চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে বলল, একদম না, ভেতরে আমিও যাব। আপনাকে কোনো বিশ্বাস নেই। গিয়ে যদি দুম করে আবারও কিছু করে বসেন, তখন কেঁদেও কুল পাব না। দরকার নেই মীরা, চলো, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। অধরার কথা শুনে মীরা খুশিতে লাফিয়ে উঠল। দাদুর বিরুদ্ধে ওর অনেক অভিযোগ আছে। ওর বিশ্বাস সেরাতে এই লোকটাই ওকে আটকে রেখেছিল। কতগুলো বছর বন্ধ কক্ষে কেটেছে, কতদিন না খেয়ে থেকেছে তার ঠিক নেই। নিয়মিত খাবার, পোশাক বা এমনকি গোসলের জন্য ওয়াশরুম কিছুই পায়নি। নিজেকে মৃতদেহের মতো মনে হতো। চারিদিকে হাজারো মেয়ের আহাজারি শুনতে হয়েছে। সবটার প্রতিশোধ নিতে হবে। কথাটা ভেবেও আনমনে বলল, লেট করো না। যা কথা হবে মিশন সফল হবে তারপর। কিছুতেই আজকের পর থেকে ওই লোকটা ভণ্ডামি করে পার পাবে না। চলো চলো। জুবায়ের ওর কথা শেষ করতে দিল না, হাঁটা ধরল। দাদুর কক্ষ ছাদে ওঠা সিঁড়ির পাশে, পশ্চিম দিকটাতে। এমনিতেও দাদুর কক্ষের বাইরে কেউ তেমন একটা যায় না, করা নিষেধ আছে। তবুও মীরাকে জুবায়ের বাইরে থাকতে বলে দুজনে ভেতরে প্রবেশ করল। দাদু নাক ডেকে ঘুমাচ্ছে। এতটা শব্দ করতে দেখে অধরা কানে হাত দিল। জেগে গেলে মুশকিল আছে। ও সাবধানে পা টিপে টিপে যাচ্ছে দেখে জুবায়ের ফিসফিস করে বলল, আরে, আজকে কেন আগামী 2 দিন ভদ্রলোক বিছানা ছাড়বে না? 3টা ঘুমের ওষুধ দিয়েছি, বুঝতে পারছো কেমন ঘুম হবে? অধরা চোখ লাল করে ওর কাঁধে আস্তে করে থাপ্পড় দিয়ে উত্তর দিল, কিছু হয়ে গেলে আপনার খবর আছে। আলমারিতে দেখুন, আমি বাকিটা দেখছি। জুবায়ের সামান্য হেসে এগিয়ে গেল। বুকের মধ্যে টিপ টিপ করছে। ধরা পড়ার না, সামনে আবার কি রহস্য আসতে চলেছে সেটা নিয়েই ভাবছে। দরজার কাছে মীরা চিলমুড়ে কফি খাচ্ছে। কেউ আসলে বলবে ঘুরছে আর কফি খাচ্ছে। মেয়েটার বুদ্ধি জুবায়েরের মতোই। অধরা সেদিকে তাকিয়ে চাবি দিয়ে ড্রয়ার খুলে ফেলল। ভেতরে মোমবাতির পোড়া অংশ, সঙ্গে লাইটার আর পোড়া কাগজের ছাই। অধরা পুঙ্খানুপুঙ্খভাবে সব চেক করছে। দ্বিতীয় ড্রয়ারে হিজিবিজি লেখা কিছু কাগজ, পেন আর জমির দলিল, যেটা বাংলাদেশের হবে। তৃতীয়টাতে তেমন কিছুই নেই। ও নিরাশ হয়ে জুবায়েরের কাছে গিয়ে উপস্থিত হলো। ততক্ষণে জুবায়ের কি একটা ফাইল চেক করতে ব্যস্ত। অধরা সেখানে বেশিক্ষণ থাকলো না। কিছু একটা ভেবে দেওয়ালে কান পাতল। তারপর নরম হাতে কয়েকটা থাবা বসিয়ে দিল সেখানে। কেমন ধপধপ আওয়াজ হচ্ছে। সাধারণত দেয়ালে আঘাত দিলে এমনটা হয় না। এই বাড়ির নিচের দিকে একটা কক্ষ আছে, সেটা অধরা জানে, কারণ সেখানে আগে জামশেদ থাকতো। কিন্তু উপরের দিকে দেয়ালের মধ্যে কক্ষ থাকতে পারে এটা ভাবতে পারে না। সিঁড়ির কাছে লম্বা করে নিচের দিকে কিছু অংশ আছে, যেটাও এতদিন এমনি এমনি ফাঁকা ভেবেছিল। বোঝার উপায় নেই এখানে কক্ষ থাকতে পারে। অধরার অপেক্ষা করল না।
আলমারির সাইডের দরজা খুলে কাপড় সরিয়ে নিল। চোখের সামনে বাদামি কাঠের নকশা আঁকা দরজা চকচক করছে। জুবায়ের চোখে মুখে বিস্ময়। ও দ্রুত দরজার হাতলটা ঘুরিয়ে দিল। ভাগ্য ভালো দরজা লক করা ছিল না। দরজা খুলে সরু রাস্তা দেখা গেল। জুবায়ের কিছু একটা ভেবে অধরাকে ইশারা করলো মোমবাতি আর লাইট আনতে। অধরা দ্রুত সেটা নিয়ে ধরিয়ে দিল ওর হাতে। তারপর নিজেও ওর পিছু নিল। সঙ্গে ঘুটঘুটে অন্ধকার কক্ষ কেমন গুমোট আর কিসের একটা উটকো গন্ধ নাকে এসে ধাক্কা দিল। অধরার বমি পেয়ে গেল। তাই ও সঙ্গে সঙ্গেই নাকে কাপড় চেপে ধরল। মোমবাতির আলোতে পুরো কক্ষ আলোকিত হয়ে উঠেছে। লম্বাটে কক্ষের বাম দিকে একটা কফিন আর ছোট একটা আলমারি ছাড়া তৃতীয় কোনো আসবাবপত্র নেই। ধুলোবালি নেই, হয়তো নিয়মিত পরিষ্কার করা হয়। জুবায়ের কফিনের কাছে গিয়ে হামু হলো। ইশারায় অধরাকে ডেকে ওর হাতে মোমবাতি ধরিয়ে দিয়ে বক্সটা খুলতে গিয়ে থেমে গেল। অধরা পেছন থেকে ওর শার্ট টেনে ধরেছে। মেয়েটার হাত কাঁপছে। জুবায়ের দ্রুত পেছনে ফিরে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতুনি রেখে ফিসফিস করে বলল, ভয় পাবে না, আমি আছি না। যেই থাকুক আমি সামলাতে পারবো। বিপদ দেখলে তুমি বেরিয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করবে না। যে কোনো পরিস্থিতিতে আগে নিজেকে সেফ রাখবে। অধরার কেন জানি ভয় করছে, পা থরথর করে কাঁপছে। হঠাৎ এই ভয়টা কেন হচ্ছে বুঝতে পারছে না। জুবায়ের হুট করে ওকে ছেড়ে দিয়ে বক্স উন্মুক্ত করতে লেগে পড়ল। চাবিটা উপরেই ছিল, খুলতে টাইম লাগলো না। ঢাকনা খোলার আগে একবার অধরাকে দেখে নিল। তারপর বিসমিল্লা বলে ঢাকনা উপরে তুলতেই থমকে গিয়েও পিছিয়ে আসলো। বক্সের ভেতরে এক রমণীর লাশ যত্ন সহকারে রাখা আছে। গায়ে সবুজ রঙের তাঁতের শাড়ি। অধরা উকি দিয়ে বুঝল গতকাল মারিয়ার গায়ে যেমনটা দেখেছিল এই মেয়েটার গায়েও তেমনই পোশাক। মেয়েটাকে একটু মৃত বলে মনে হচ্ছে না। সাদা ফর্সা গায়ের রং, সঙ্গে কোঁকড়ানো লম্বা চুল যেগুলো এলোমেলো হয়ে আছে। তবে মেয়েটা বাঙালি নিশ্চিত। অধরা বিড়বিড় করে উচ্চারণ করল, চন্দ্র। জুবায়ের বসা থেকে উঠে দাঁড়িয়ে অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, একে তোমার চন্দ্র বলে কেন মনে হচ্ছে? চন্দ্রের মৃত্যু হয়েছে অনেক বছর আগে, তাহলে এত বছরে লাশ কি করে এমন থাকবে? অধরা কিছু একটা ভেবে উত্তর দিল, ঠিক কোনো না কোনো উপায় আছে এই লাশ টাটকার সতেজ রাখার পেছনে। আচ্ছা, তবে কি এতগুলো মেয়ে বলি হলো এই লাশের জন্যই? আলমারিতে কি আছে চলুন খুঁজতে হবে। জুবায়ের ওকে ছেড়ে দিয়ে দ্রুত গতিতে আলমারি খুলল। সেখানে বেশ কিছু বই আর একটা সোনালি ফ্রেমে বাঁধানো ডায়েরি রাখা। জুবায়ের আলগোছে সবগুলো তুলে নিল। কফিনের ঢাকনা চাপিয়ে দিয়ে বলল, কফিনে আগুন লাগিয়ে দিলে কেমন হবে? মোমবাতির মোমগুলো বক্সের উপরে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলো বেরিয়ে যাই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। জুবায়েরের কথা শুনে অধরা চোখ বড় বড় করে বলল, এই না, একদম এমন কিছু করবেন না। সারা বাড়িতে আগুন ছড়িয়ে যাবে, বিপদ হবে। তাছাড়া এই লাশের সঙ্গে ঠিক কি হয় আর হবে সবটা আগে জানাটা খুব জরুরি। কেউ আসার আগে চলুন বেরিয়ে যাই, তারপর সুযোগ বুঝে আবারও আসব। অধরার কথা শুনে জুবায়ের উত্তর দিল, ততদিনে ভুলভাল কিছু না হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা পুড়িয়ে দিলেই সব ঝামেলা শেষ হবে। চলো, যেতে হবে। অধরা মাথা নাড়িয়ে জুবায়ের পেছনে পেছনে গোপন কক্ষ থেকে বেরিয়ে আসলো। ওরা জানতেই পারল না কফিনের মধ্যে থাকা রমণীর খোলা চক্ষুদ্বয় থেকে অগ্নিবর্ষণ হচ্ছে। কতদিনের তপস্যার ফল এভাবে এই দুজনে নষ্ট করবে সেটা তো সহজেও মানতে পারবে না। জুবায়ের আর অধরা ততক্ষণে বেরিয়ে গেছে কক্ষের বাহিরে। দাদু এখনো ঘুমিয়ে আছে। মীরা তালি দিচ্ছে অনবরত, মানে কেউ আসছে। জুবায়ের অধরাকে নিয়ে দ্রুতগামী বাইরে বেরিয়ে আসলো। মীরা হাঁপ ছেড়ে বাঁচল। সিঁড়িতে জুবায়েরের ড্যাড আরমান ফারুকী উপরের দিকে উঠছে। ভদ্রলোক খুব ফর্মাল পোশাকে থাকেন। রক্তে বাঙালিয়ানার ছাপ আছে, সেটা লুকিয়ে রাখার এত প্রচেষ্টা।
অধরা সেদিকে তাকিয়ে নিজেদের কক্ষে ফিরে আসলো। মীরা নিচের দিকে নেমে গেছে। সবাইকে একসঙ্গে দেখলে সন্দেহ বাড়বে। কক্ষে ঢুকে জুবাইর সোজা বিছানায় শুয়ে পড়ল। অধরা পা গুছিয়ে ওর পাশে উঠে বসল। ও একে একে সবগুলো কাগজ চেক করতে শুরু করেছে। জুবাইয়ের চোখ বন্ধ রেখেই বলল, এত ভীরু তুমি, আগে কখনো ভাবিনি। সামান্য কফিনের ঢাকনা খুলতে গিয়ে কেঁদে ফেললে। অধরা ভ্রু কুঁচকে দিল। বুঝবেন না আপনি। ওখানে আপনি না থেকে যদি আমি থাকতাম কখনোই এতটা ভয় পেতাম না। আপনাকে নিয়ে আমার যত ভয়। চুপচাপ পড়তে দিন, দেখি আবারও কি রহস্য বেরিয়ে আসে। অধরার কথা শুনে জুবায়ের হাসল। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। বিশালাকার খান প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে পাথর। কিছু কাহিনী ওর জানাটা খুব জরুরি। এই প্রাসাদে ওর অগাধ যাতায়াতের সুব্যবস্থা আছে, যেটা খান সাহেব নিজে হুকুম দিয়েছেন। তফসিল এখানে থাকতে পারে না। এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। পাথর কথাটা ভেবে মুখ বাঁকালো। যারা নারীর সঙ্গ ছাড়া চলতে পারে না, রাত হলে ঘুরে বেড়ায় নারীদের সান্নিধ্য লাভের আশায়, তাদের বাড়িতে নারীর প্রবেশ নিষিদ্ধ। কেমন অদ্ভুত বিষয়। বাধ্য হয়ে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুঝতে ওর বাকি নেই। পাথর চুপচাপ ভেতরে ঢুকল। এই বাড়িটায় প্রহরীদের সহজে নজরে আসে না। বাইরের কেউ কোনো কিছু স্পর্শ করলেই তারা হাজির হয়ে যায়। পাথর তাচ্ছিল্যপূর্ণ হেসে সদর দরজা দিয়ে করিডোর পেরিয়ে উপরে উঠে আসলো। নিজের জন্য প্রস্তুত রাখা কক্ষের দরজা খুলতে গিয়ে থেমে গেল। কিছু একটা ভেবে বেরিয়ে এসে হাট করে একটা বন্ধ দরজা খুলে ফেলল। আজ খান সাহেব এখানে নেই, বাইরে আছে। পাথরের অগাধ বিচরণ আছে এই বাড়িতে, তাই ওকে আটকাতে কোনো প্রহরী আসলো না। পাথরের ভ্রু কুঁচকে আছে। ওর সামনে অজস্র শিকলে আটকানো আছে এক যুবক। পাথর এক পা দুই পা করে লোকটার সামনে এসে দাঁড়ালো। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই লোকটার চক্ষুদ্বয় পিটপিট করে খুলল। লোকটার চোখে মুখে বিস্ময়। বহু বছর পরে নতুন কোনো মানুষের মুখ দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উচ্চারণ করল, কে তুমি? পাথর খানিকটা এগিয়ে এসে বলল, আমি পাথর। আপনাকে এখানে কে আটকে রেখেছে? কে আপনি? পাথর উত্তরের অপেক্ষা করল না। শিকল ধরে টানতেই সবটা ওর হাতের সঙ্গে চলে আসলো। লোকটার পা, হাত আর গলা থেকে একে একে সবটা খুলে উনি মুক্ত হয়ে গেলেন। পাথর অবাক হয়েছে, কিন্তু তার থেকেও বেশি অবাক হলো সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক। উনি দ্রুত গতিতে এসে পাথরকে জাপটে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। পাথর কিছুটা পিছিয়ে এসে ভদ্রলোকের পিঠে হাত রেখে সরে আসতে গিয়েও থমকে গেল। দুজনের মধ্যে থাকা শক্তি জানিয়ে দিল দুজনের পরিচয়। পাথর হতভম্ব হয়ে গেল। চাপা কণ্ঠে উচ্চারণ করল, বাবা। লোকটা মাথা নেড়ে সাড়া দিল, তবে শব্দ করল না। তবে হুট করে উনি পাথরকে ছেড়ে দিয়ে ওকে ঠেলতে ঠেলতে দেয়ালের কাছে নিয়ে গেলেন। হাতের মুঠো শক্ত করে দেয়ালে আঘাত করতেই কেমন গোলাকার একটা রাস্তা তৈরি হলো। পাথর কিছু বুঝে ওঠার আগে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লোকটাও ঝাঁপ দিল সেখানে। অতল গহীনে দুজনে তলিয়ে গেল চোখের নিমিষে। শূন্যে ভাসতে ভাসতে পাথর হুড়মুড় করে একটা অন্ধকার কুঠুরিতে পড়ে গেল। ওর চোখের জ্যোতি বেশ ভালো, তবুও কিছু বুঝতে পারছে না। হাত উঁচু করে আশেপাশে দরজা জানালা আছে কিনা খোঁজ করল। বুঝে উঠতে পারল না। বাবা হয়ে কিভাবে ছেলেকে এভাবে বিপদের মুখে ফেলে দিল। লোকটা তোর সঙ্গেই ছিল, তাহলে সে এখন কোথায় হারিয়ে গেল? এমন হাজারো প্রশ্নর মাথায় এলোমেলো হয়ে ঘুরছে। রাগ হচ্ছে, কিন্তু ততটা শক্তি পাচ্ছে না যতটা পেলে নিজের রূপ পরিবর্তন করতে পারবে। পাথর ভরকে গিয়ে মৃদু কণ্ঠে ডাকল, কেউ আছেন? চার দেয়ালে ওর আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। কেউ উত্তর দিচ্ছে না। পাথরের মেজাজ ভয়ঙ্কর খারাপ হলো। বিড়বিড় করে কোহিনূরের নাম উচ্চারণ করল দুইবার। তৃতীয়বারের সময় ওকে চমকে দিয়ে কক্ষ আলোকিত হয়ে উঠল। সেই সঙ্গে আওয়াজ আসলো, ওকে ডেকো না।
মহাপ্রলয়ের এখনো বাকি আছে, ধ্বংস নিশ্চয়ই হবে। যার সৃষ্টি আছে তার অন্ত আছে, জন্মালে মরতে হয়। তবে দুঃখজনক বিষয় হচ্ছে কালো শক্তি ধ্বংস করতে সে নিজেও ধ্বংস হবে। ওকে এতটা ভালোবাসা তোমার উচিত হয়নি। সে নিজের সঙ্গে তোমাকেও জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করবে। পাথর ভ্রুকুচকে তাকিয়ে দেখল ওর সামনে ওর বাবা দাঁড়িয়ে আছে, তবে আগের মতো সেই মলিন পোশাকে আর নেই। ঝকঝকে নতুন সাদা পাঞ্জাবিতে ওনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। কি হচ্ছে সবটা? পাথরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে এখানে আনার মানে কি বুঝল না। তবে কোহিনূরের জন্য অস্থির হয়ে উঠল। যার মুখটা না দেখলে দিন ভালো যায় না, তাকে ভালোবাসতে নিষেধ করছে কিভাবে সম্ভব? কখনোই না। পাথর আপাতত সেসব মাথা থেকে বের করে প্রশ্ন করল, আপনার রহস্যটা কি বলবেন? আমার মায়ের সঙ্গে আপনার পরিচয়, বিয়ে আর আপনার পালিয়ে আসার সবটা শুনতে চাই। কোনো ভনিতা করবেন না। আর আমি নিজের স্ত্রীকে কতটা ভালোবাসবো আর কিভাবে আগলে রাখবো সেটা আপনার থেকে আমি ভালো বুঝি। এটা নিয়ে কিছু বলবেন না, আমি শুনবো না। পাথরের তীক্ষ্ণ বাক্যের খোঁচা ভদ্রলোকের হৃদয়ে কোনো ক্ষতচিহ্ন আঁকতে পারল না, বরং তাচ্ছিল্যপূর্ণ হাসলেন। পাথরের বয়সের স্বল্পতা ভেবে মজা পেলেন হয়তো। পাথর হাতের মুঠো শক্ত করে কিছু বলতে চাইল, উনি থামিয়ে দিয়ে বললেন, আমি তোমার পিতা, এটা তো মানবে। জানি আমার বিরুদ্ধে তোমার হাজারটা অভিযোগ। আজকে তোমাকে সবটা বলবো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। আর এখানে তোমাকে নিয়ে আসার কারণ হচ্ছে এটা পবিত্র জায়গা। তোমার দাদুর সাহস নিয়ে এখানে এসে আমাদের বিরক্ত করার। আর কোহিনূর আসতে পারবে, তবে ওকে ডেকো না। তার মাথায় খুন চেপে থাকে, কিছু বিষয় ভেবে চিন্তা করে করতে হয়। পাথর চোখ বড় বড় করে বলল, আপনি নূর মানে কোহিনূরকে চেনেন? সুলতান জুবায়ের ফারুকের কন্যা সে, যে এসেছেই ধ্বংস করতে। সামনে থেকে দেখিনি, তবে শুনেছি তার গল্প। আমার জাদুলিপি এখন তার দখলে। পাথর বিড়বিড় করে বলল, জাদুলিপি?